বাগদাদের চোর বাজার, যেখানে মানুষের জীবনের চেয়েও সস্তা তার পকেট, সেখানে এন্ট্রি হল মোল্লা নাসিরুদ্দিনের, সঙ্গে একটি রহস্যময় তামার পাত্র। শহরের সবথেকে ভয়ঙ্কর ঠগ, খুনি আর পাগল সওদাগররা সেই পাত্রের পেছনে উঠে পড়ে লাগল। মোল্লার দাবি ছিল যে ওই পাত্রে সময়ের জিনবন্দি আছে, যে ভবিষ্যৎ দেখতে পায়। কিন্তু সত্যিই কি ওই পাত্রে কোনো জাদুকরী শক্তি ছিল, নাকি সেটা ছিল মোল্লার এখন পর্যন্ত সবথেকে বিপজ্জনক চাল? একটি সামান্য পোকা, একজন ধোপার বিল, আর বাগদাদের সবথেকে বড় ডাকাত। দেখুন কিভাবে মোল্লা নাসিরুদ্দিন মৃত্যুর মুখে দাঁড়িয়েও সবাইকে নাচালো। বুক বেঁধে বসুন, কারণ এই গুপ্তধনের রহস্য আপনার জ্ঞান কেড়ে নেবে। বন্ধুরা, সালাম ভয়েস আরও একটি নতুন মজাদার গল্পে আপনাদের স্বাগত। বাগদাদের সূর্য সেদিন আকাশ থেকে আগুন নয়, বরং গলানো সোনা বর্ষণ করছিল। বালির ঝড় শহরের উঁচু দেওয়ালে ধাক্কা খেয়ে দম তরছিল। কিন্তু শহরের ভেতরের হুলস্থুল কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। এই তপ্ত দুপুরে শহরের পশ্চিম দরজা দিয়ে এক অদ্ভুত আকৃতি প্রবেশ করল। ইনি আর কেউ নন, খুরাসানের বিখ্যাত আর বুদ্ধিমান মোল্লা নাসিরুদ্দিন। ওনার সাওয়ারি সেই পুরনোই ছিল, ওনার মরণাপন্ন গাধাটা, যে চলত কম আর ভাবত বেশি যে কখন থামতে হবে। মোল্লার পাগড়িটা একটু বাঁকা ছিল, মুখ ধুলোয় মাখা, আর ওনার দাড়ির চুল ঘামে চিপকে গিয়েছিল। কিন্তু ওনার চোখে এমন এক চমক ছিল যা মরুভূমির মরীচিকাকেও লজ্জিত করে দেয়। মোল্লা নাসিরুদ্দিনের বাগদাদ আসার পর অনেক বছর কেটে গিয়েছিল। এই শহর এখন আর সেই শহর নেই যা বইতে লেখা ছিল। এটা এখন ব্যবসায়ী, কবি আর তার চেয়েও বেশি ঠগদের শহর হয়ে গিয়েছিল। আর এই ঠগদের আস্তানা ছিল চোর বাজার। মোল্লা এই বিষয়ে জানতেন, কিন্তু বিপদকে দাওয়াত দেওয়া তো ওনার পুরনো শখ। তবে এবারের ব্যাপারটা একটু আলাদা ছিল। এবার মোল্লা খালি হাতে ছিলেন না। ওনার গাধার জিনের নিচে একটি পুরনো বিবর্ণ চামড়ার ব্যাগে একটি তামার বন্ধ পাত্র রাখা ছিল। সেই পাত্রের মুখ মোম দিয়ে পুরোপুরি সিল করা ছিল, আর তার ওপর অদ্ভুত আরবি হরফে কিছু লেখা ছিল। মোল্লা বারবার নিজের হাত পেছনে নিয়ে যেতেন আর ওই পাত্রটি অনুভব করতেন, যেমন কোনো মা তার নবজাতক শিশুর হৃৎস্পন্দন পরীক্ষা করে। এই পাত্রটিই ছিল সেই রহস্য যা নিয়ে মোল্লা এতদূর এসেছিলেন। তিনি যখন প্রধান বাজারের সরু গলিগুলোতে ঢুকলেন, শব্দের এক ঘূর্ণিঝরনার কানে আছড়ে পড়ল। মশলার ঝাঝালো গন্ধ, কাবাব পোড়ানোর ঘ্রাণ আর ঘোড়ার বিষ্ঠার দুর্গন্ধ সব মিলে বাগদাদের এক বিশেষ পরিবেশ তৈরি করছিল। মোল্লা ওনার গাধার কানে কানে ফিসফিস করে বললেন, সাহস রাখো বন্ধু, যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তবে আজ রাতে তুমি রাজকীয় আস্তাবলের দানা পাবে, আর আমি যা চাই তা হয়তো পাবো না, কিন্তু তামাশা অবশ্যই হবে। গাধাটি জবাবে শুধু তার কান ঝাড়া দিল, যেন বলতে চাইল যে তোমার পরিকল্পনার শেষে সবসময় আমার পিঠেই লাঠি পড়ে। বাজারে ভিড় এতটাই ছিল যে পায়ে হাঁটাও মুশকিল ছিল। হরেক রকমের মানুষ, রেশম বিক্রেতা, সওদাগর, ভবিষ্যৎ বলা ফকির, আর সেই সব মানুষ যাদের নজর অন্যদের পকেটে বেশি আর চেহারায় কম থাকত। মোল্লা নাসিরুদ্দিনের বেশভূষা ওনাকে সঙ্গে সঙ্গেই আকর্ষণের কেন্দ্রবিন্দু করে দিল। ওনার জোব্বা জায়গায় জায়গায় তালি মারা ছিল, জুতোয় ফুটো ছিল যা দিয়ে ওনার বুড়ো আঙুল লুকিয়ে দিচ্ছিল, আর গাধার অবস্থা এমন ছিল যেন সে শেষবার পেট ভরে খাবার গত শতাব্দীতে খেয়েছিল। কিন্তু মোল্লার হাঁটার মধ্যে নবাবী চাল ছিল। তিনি এমনভাবে হাঁটছিলেন যেন বাগদাদের খলিফা খোদ ওনাকে চা পানে ডেকেছেন। ঠিক তখনই এক সরু গলির মোড়ে, যেখানে ছায়া ঘন ছিল আর ভিড় একটু কম, দুই জোড়া চোখ মোল্লার ওপর নিবদ্ধ হল। এই চোখগুলো ছিল বাগদাদের সবথেকে কুখ্যাত ঠক চক্রের সর্দার জব্বার খঞ্জার আর তার ডান হাত কানহার। জব্বারের নামই যথেষ্ট ছিল মানুষের মনে কাঁপুনি ধরানোর জন্য। বলা হতো যে সে তার মাকে বিক্রি করে তার প্রথম খঞ্জর কিনেছিল। তার উচ্চতা অনেক ছিল, মুখ গুটি বসন্তের দাগে ভরা, আর গোপ এতটাই সুচালো যে মাছি বসলেও কেটে যাবে। কানহা নামের মতোই এক চোখে দেখতে পেত না, কিন্তু তার অন্য চোখ ছিল বাজ পাখির মতো ধারালো। কানহা পানের পিক ফেলে বলল, ওস্তাদ, ওই নমুনাটাকে দেখুন, মনে হচ্ছে গ্রাম থেকে কোনো নতুন শিকার এসেছে। গাধাটাকে দেখুন, মনে হচ্ছে ফু দিলেই পড়ে যাবে। জব্বার নিজের হুক্কা টানতে টানতে মোল্লাকে মন দিয়ে দেখল। তার অভিজ্ঞ চোখ মোল্লার ছেঁড়া কাপড়ে নয়, বরং সেই সতর্কতার ওপর ছিল যা দিয়ে মোল্লা বারবার নিজের জিনের নিচে হাত দিচ্ছিলেন। বোকা হোস না, জব্বার ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল। মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার ডরে হয়। দেখ, ও বারবার নিজের ব্যাগটা ছুটছে। নিশ্চয়ই ওই ছেঁড়া আলখাল্লার নিচে এমন কিছু আছে যা আমাদের ধারণার চেয়েও বেশি দামি।
মুল্লা নাসিরউদ্দিন, যিনি আপাতদৃষ্টিতে দুনিয়া সম্পর্কে বেখবর দেখাচ্ছিলেন, আসলে তিনি আর চোখে সব দেখছিলেন। তিনি জানতেন যে তিনি চোর বাজারের সীমানায় প্রবেশ করেছেন। এটা এমন এক এলাকা যেখানে আপনি যদি নিজের ছায়ার ওপর নজর না রাখেন তবে সেটাও চুরি হয়ে যেত। মুল্লা ইচ্ছে করেই গাধার লাগাম টানলেন আর এক আতর বিক্রেতার দোকানের কাছে থামলেন। এ ভাই, মুল্লা উঁচু গলায় ডাকলেন, তুমি কি বলতে পারো এই শহরের সবথেকে নিরাপদ সরাইখানা কোনটি? এমন জায়গা যেখানে পরিন্দাও ডানা ঝাপটাতে পারবে না। আতরওয়ালা মুল্লাকে ওপর নিচ দেখে হেসে ফেলল। নিরাপদ? বাবা, এটা বাগদাদ, এখানে তো খলিফার প্রাসাদও নিরাপদ নয়। তবে যদি তোমার কাছে লুকানোর মতো কিছু থাকে তবে কালী হাভেলির সরাইখানায় যাও, কিন্তু ওখানের ভাড়া তোমার এই গাধার দামের চেয়েও বেশি হবে। মুল্লা ঘাবড়ে গিয়ে নিজের ব্যাগে হাত রাখলেন আর বললেন, ভাড়ার চিন্তা করো না, শুধু জায়গাটা নিরাপদ হতে হবে। আমার কাছে থাক, শুধু রাস্তাটা বলে দাও। এই কথোপকথন জব্বার আর কানহা পরিষ্কার শুনতে পেল। জব্বারের ঠোঁটে এক ক্রূর হাসি ফুটে উঠল। শুনলে, ভাড়ার চিন্তা করো না, তার মানে মাল মোটা আছে। চল, আজ এই ঘেঁয়ো মুল্লাকে বাগদাদের মেহমানদারি শেখাই। মুল্লা এগিয়ে চললেন। যেমন যেমন তিনি চোরবাজারের গভীরে যাচ্ছিলেন, গলিগুলো আরও সরু আর অন্ধকার হতে লাগল। দোকানগুলো এখন আর খোলা ছিল না, বরং মাটির নিচে চলছিল। এখানে চুরির মাল প্রকাশ্যেই বিক্রি হতো। মুল্লা অনুভব করলেন যে ওনার পেছনে কিছু কদন চলছে। তিনি জানতেন যে খেলা শুরু হয়ে গিয়েছে। তিনি ওনার গাধার ঘাড় চাপড়ে দিলেন আর নিচু স্বরে ওই তামার পাত্রটির সঙ্গে কথা বলতে শুরু করলেন। এটা মুল্লার এক বিশেষ অভ্যাস ছিল, নির্জীব জিনিসের সঙ্গে এমনভাবে কথা বলা যেন সেগুলো জীবিত। ঘাবড়িও না, মুল্লা পাত্রটিকে বললেন, আমি তোমাকে ওই লোভী নেকড়েদের হাতে লাগতে দেব না। তুমি তো আমার বার্ধক্যের সাহারা, আমার 7 পুরুষের ভাগ্য। শুধু আর কিছুক্ষণ, তারপর আমরা নিরাপদ হব। পেছনে আসা কানহা এটা শুনে নিল। তার চোখ বড় বড় হয়ে গেল। সে দৌড়ে ফিরে গিয়ে জব্বারকে বলল যে একটু পেছনেই আসছিল। ওস্তাদ, ওস্তাদ, ওই পাগলটা নিজের পাত্রের সঙ্গে কথা বলছে। বলছে যে ওটা ওর 7 পুরুষের ভাগ্য। আমার মনে হয় ওতে সোনার মোহর আছে, অথবা দামি হিরে। জব্বার কানহার মাথায় একটা চাঁটি মারল। ধীরে বল বেকুব, যদি ও শুনে নেয় তবে সতর্ক হয়ে যাবে। আমাদের ওকে বাজারের মাঝখানে ঘিরতে হবে, যেখানে ভিড়ের সুযোগ নিয়ে আমরা ওর মাল হাতিয়ে নিতে পারব। মোল্লা এখন এক মোড়ে পৌঁছলেন। এখানে একটি পুরনো কুয়ো ছিল আর তার চারদিকে অনেকগুলো রাস্তা বেরিয়ে গিয়েছিল। মোল্লা গাধাটিকে থামালেন আর চারদিকে এমনভাবে দেখতে লাগলেন যেন রাস্তা ভুলে গিয়েছেন। ওনার মুখের ঘাবড়ে যাওয়ার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে কোনো নাটকের দল ওনাকে ওস্তাদ মেনে নেবে। তিনি নিজের পাগড়ি খুললেন, ঘাম মুছলেন আর তারপর জিনের নিচের ব্যাগটি শক্ত করে চেপে ধরলেন। ঠিক তখনই সামনে থেকে 3টে হাড়গিলে জোয়ান এসে হাজির হল। এরা জব্বারের রেনুক ছিল। তারা রাস্তা আটকে দাঁড়াল। পেছন থেকে জব্বার আর কানহাও চলে এলো। মুল্লা এখন ঘেরাও হয়ে গিয়েছেন। একদিকে কুয়ো আর বাকি দিকে বাগদাদের সবথেকে বিপজ্জনক ঠগ। সালামু আলাইকুম বুজুর্গ, জব্বার মিষ্টি গলায় বলল। সে মুল্লার কাছে এলো, এত কাছে যে মুল্লা তার মুখ থেকে তামাকের দুর্গন্ধ পাচ্ছিলেন। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমরা কত দয়ালু। লোকে বলতো বাগদাদে চোর থাকে, কিন্তু দেখো আসতেই কত সাহায্যকারী লোক পেয়ে গেলাম। আমাকে শুধু একটা নিরাপদ সরাইখানায় যেতে হবে। আমার কাছে আমি খুব ক্লান্ত। জব্বার মুল্লার গাধার জিনের ওপর হাত রাখল, ঠিক সেই ব্যাগে যেখানে তামার পাত্রটি ছিল। মুল্লার সঙ্গে সঙ্গে তার হাত ছড়িয়ে দিলেন যেন ইলেকট্রিক শক লেগেছে। খবরদার, ওটাতে হাত দিও না। মুল্লার গলায় হঠাৎ এমন এক কঠোরতা এলো যা ওনার ফকিরি বেশের সঙ্গে মিলছিল না। জব্বার একটু চমকে গিয়ে হাসল। আরে বাবা, রাগ করছেন কেন? আমরা তো শুধু গাধাটাকে আদর করছিলাম। আচ্ছা, এই পুরনো ব্যাগে এমন কি আছে যে আপনি জানের চেয়েও বেশি হিফাজত করছেন? কোথাও খলিফার তাজ তো চুরি করে আনেননি? অন্য ঠগরা হো হো করে হেসে উঠল। মুল্লার মুখ ফ্যাকাশে হয়ে গেল, অথবা অন্তত তিনি সেরকম দেখালেন। তিনি চারদিকে দেখলেন, তারপর গলা নিচু করে বললেন, মস্করা করো না জোয়ানরা, এতে সেই জিনিস আছে যার দাম তুমি আর তোমার এই পুরো বাজার মিলেও শোধ করতে পারবে না। এটা একটা আমানত। আমানত? জব্বারের চোখে লালসার চমক আরও বাড়ল। কার আমানত? আর এতে আছে কি সোনা জহরত? মুল্লা মাথা নাড়িয়ে না বললেন, সোনার জহরত তো এর সামনে ধুলো, এর ভেতরে। মুল্লা কথা অর্ধেক ছেলে দিয়ে নিজের মুখ বন্ধ করে নিলেন, যেন ভুল করে কোনো রাজ ফাঁস করে দিচ্ছিলেন। এটাই সেই মুহূর্ত ছিল যার জন্য জব্বার অপেক্ষা করছিল। কৌতূহল আর লোভের মিশ্রণ সবথেকে বিপজ্জনক হয়।
যদি মুল্লা বলতেন এতে সোনা আছে তবে হয়তো জব্বার লুটে নিয়ে পালিয়ে যেত, কিন্তু সোনার চেয়েও দামি আর তারপর সেই রহস্যময় নীরবতা, এটা জব্বারের মাথা গুলিয়ে দিল। বলো বাবা, জব্বার হুমকি দিয়ে বলল, নিজের কোমরে রাখা খঞ্জরে হাত দিয়ে। এতে কি আছে? যদি না বলো তবে এই গাধা তো ছাড়ো, তুমিও এখান থেকে সহি সালামত যাবে না। মুল্লা কাঁপতে লাগলেন। তিনি নিজের দুহাত জোর করলেন। বাবা, আমার উপর রহম করো, আমি এক গরিব মুসাফির, এই রাজ জানলে পস্তাবে। এই পাত্রটি অভিশপ্ত, আবার বরদানও। একে আমি মউতের মরুভূমির বাইরে থেকে এনেছি। আমার গুরু মরার সময় আমাকে এটা সঁপেছিলেন। গল্প শুনিও না, কানহা চিৎকার করে বলল, সরাসরি বলো এতে কি আছে। মুল্লা এক দীর্ঘশ্বাস নিলেন, যেন বড় কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি সেই তামার পাত্রটি ব্যাগ থেকে বের করলেন। রোদে সেই পাত্রটি চমকে উঠল। ওতে লাগানো মোমের সিলটি পুরনো আর রহস্যময় লাগছিল। মুল্লা ওটাকে এমনভাবে ধরেছিলেন যেন ওটা কাঁচের তৈরি, আর একটু চোট লাগলেই ভেঙে যাবে। শোনো, মুল্লা ফিসফিস করে বললেন, আর সব ঠগ ওনার কাছে ঝুঁকে এলো। এর ভেতরে সময়ের বালু আছে, সেই বালু যাকে যদি সঠিক মন্ত্রের সাহায্যে ভুঁ দেওয়া হয় তবে মানুষ নিজের ভবিষ্যৎ দেখতে পায়, আর যদি ভুল হাতে পড়ে যায় তবে এটি মানুষের আয়ু চুরি করে নেয়। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। চোর বাজারের মাঝখানে যেখানে শোরগোল কখনো থামত না, সেখানে মুল্লার চারদিকে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। ভবিষ্যৎ দেখার কথা শুনে ওই জাহেল ঠকবের অন্ধবিশ্বাস নড়ে উঠল। জব্বার অবিশ্বাস নিয়ে পাত্রটি দেখল। ভবিষ্যৎ? তুমি আমাদের পাগল বানাচ্ছ বুড়ো। বিশ্বাস হচ্ছে না? মুল্লা চ্যালেঞ্জ ছড়ে দিলেন। ওনার চোখের ভয় এখন গায়েব হয়ে গেছিল, আর তার জায়গায় এক অদ্ভুত চমক চলে এসেছিল। তবে একে খুলে দেখে নাও, কিন্তু মনে রেখো যে কেউ একে সুরক্ষা মন্ত্র ছাড়া খুলবে তার চোখের যদি চিরকালের জন্য চলে যাবে, আর সে শুধু নিজের মৃত্যুর দৃশ্যই দেখতে পাবে। আমি সাবধান করে দিয়েছি। মুল্লার গলায় এতটাই আত্মবিশ্বাস ছিল যে জব্বারের হাত যা পাত্রটি ছিনিয়ে নেওয়ার জন্য এগিয়েছিল তা হাওয়ায় থেমে গেল। অন্ধবিশ্বাস চোরদের সবথেকে বড় দুর্বলতা। তারা বিপদকে ভয় পায় না, কিন্তু বদ্দোয়া আর জাদুটোনা শুনলে তাদের আত্মা কেঁপে ওঠে। তো তো তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ? জব্বার একটু পিছিয়ে গিয়ে জিজ্ঞেস করল। আমি এটা বিক্রি করতে এসেছি, কিন্তু কোনো অযোগ্য লোকের কাছে নয়, শুধু তার কাছে যে এর আসল দাম বুঝবে আর যার কলিজা আছে একে সামলানোর। আমি শুনেছি বাগদাদে অনেক রাইস মানুষ আছেন, কিন্তু মনে হচ্ছে আমার কপালে লুটেরাদের হাতে মরাই লেখা আছে। জব্বারের চোখে এখন শুধু লোভ নয়, বরং এক সুযোগও দেখা দিচ্ছিল। ভবিষ্যৎ দেখার ক্ষমতা। যদি এটা সত্যি হয় তবে সে শুধু বাগদাদেরই নয়, পুরো দুনিয়ার বাদশা হয়ে যেতে পারবে। সে জানতে পারবে কোন কাফেলা কখন লুট করতে হবে, সিপাহীরা কখন হানা দেবে। এই শক্তি সোনার চেয়েও বড় ছিল। বিক্রি করতে এসেছ? জব্বার নিজের সুর পাল্টে ফেলল। তবে আর কোথাও যাওয়ার কি দরকার? আমরাও তো খরিদ্দার হতে পারি। বলো এর দাম কত? মুল্লা অট্টহাসি হাসলেন। তুমি তুমি এটা কিনবে? নিজের ঝুপড়ি আর এই মোর্চে ধরা খঞ্জর বিক্রি করেও তুমি এর দামের একাংশ শোধ করতে পারবে না। আর তাছাড়া এটা শুধু টাকার কথা নয়, একে সামলানোর জন্য বুদ্ধি লাগে, যা আমি তোমাদের কারোর মধ্যেই দেখছি না। এই অপমান জব্বারের গায়ে তীরের মতো বিঁধল। সে মুল্লার ঘাড় ধরল। মুখ সামলে কথা বলো বুড়ো, আমরা বাগদাদের বাদশা, এই এলাকার। দাম বলো, নয়তো এখনই তোমার ঘাড় ধর থেকে আলাদা করে দেব, আর এই পাত্রটা মুফতে আমাদের হবে। মুল্লার দম আটকে আসছিল, কিন্তু ওনার চোখে খেলা জারি ছিল। তিনি কষ্টে বললেন, ঠিক আছে, ছাড়ো আমাকে। যদি তোমাদের মৌত নিয়ে খেলার শখ থাকে তবে আমরা সওদা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? জব্বার হাতের ধরা ঢিলা করে জিজ্ঞেস করল। এই পাত্রের দাম সোনায় নয়, বিশ্বস্ততা আর পরীক্ষায়। মুল্লা নিজের ঘাড় ডলতে ডলতে বললেন, আমার গুরু বলেছিলেন যে একে কেবল সেই কিনতে পারবে যে 3টে পরীক্ষায় উত্তীর্ণ হবে। যদি তুমি তৈরি থাকো তবে আমি তোমাকে এই পাত্রটি দিতে রাজি আছি, ওটাও খুব কম দামে। কিন্তু যদি তুমি পরীক্ষায় ফেল করো তবে এই পাত্র তোমাকে বরবাদ করে দেবে। জব্বার তার সাথীদের দিকে তাকালো। তারা সবাই দ্বিধায় ছিল, কিন্তু জব্বারের অহংকার তার বিবেকের চেয়ে বড় ছিল। তার মনে হলো এই বুড়ো তাকে বড়ানোর চেষ্টা করছে। আমাদের সব পরীক্ষা মঞ্জুর, জব্বার বুক ফুলিয়ে বলল। বলো কি করতে হবে? মুল্লা মনে মনে হাসলেন আর ভাবলেন মাছ জালে ফেসে গিয়েছে। তিনি পাত্রটি ব্যাগে রাখলেন না, বরং নিজের হাতেই ধরে রইলেন। প্রথম পরীক্ষা, মুল্লা গম্ভীর গলায় বললেন, ধৈর্যের। এই পাত্র খোলার আগে একে শুদ্ধ করতে হবে, আর একে শুদ্ধ করার জন্য আমাদের বাগদাদের সবথেকে বিখ্যাত হামাম বা স্নানাগারে যেতে হবে। সেখানে গরম জলের কুণ্ডের মাঝখানে একে রাখতে হবে। আর মুল্লা নিজের কথা অসমাপ্ত রাখলেন।
ওনার নজর হঠাৎ ভিড়ে কোনো জিনিসের ওপর পড়ল। তিনি ঘাবড়ে যাওয়ার নাটক করলেন। ও না, সিপাহী, নগররক্ষীরা আসছে। যদি তারা এই পাত্রটি দেখে নেয় তবে তারা একে বাজেয়াপ্ত করবে আর আমাদের সবাইকে জেলখানায় পুরে দেবে। আসলেই দূর থেকে নগররক্ষীদের টহলদার বাহিনী আসছিল, কিন্তু তারা এখনও অনেক দূরে ছিল। কিন্তু ঠগদের মধ্যে হইচই পড়ে গেল। চুরির মাল আর জাদুকরি পাত্র, দুটো জিনিসই সিপাহীদের জন্য চুম্বকের মতো। জলদি করো, মুল্লা চিৎকার করলেন। আমাকে কোথাও লুকাও। যদি আমি ধরা পড়ি তবে তোমার ভবিষ্যৎ দেখার স্বপ্নও আমার সাথে জেলে চলে যাবে। জব্বারকে তড়িৎ সিদ্ধান্ত নিতে হলো। একদিকে সিপাহীদের ভয়, অন্যদিকে দুনিয়ার সবথেকে বড় শক্তি পাওয়ার লোভ। সে মুল্লার হাত ধরল। আমার সাথে চলো, আমাদের কাছে এমন এক জায়গা আছে যেখানে শয়তানও আমাদের খুঁজে পাবে না। তারা মুল্লাকে নিয়ে গলিগুপচির জালে ঢুকে পড়ল। মুল্লা নাসিরুদ্দিন নিজের গাধা আর সেই রহস্যময় তামার পাত্রের সঙ্গে এখন সেই সব ঠগদের সঙ্গে যাচ্ছিলেন, যারা ওনাকে লুটার ফন্দি এঁটেছিল। কিন্তু এখন তারা মুল্লাকে রক্ষা করছিল। মুল্লা জানতেন এটা তো সির্ফ শুরু, আসল খেলা তো এবার শুরু হবে। ওই পাত্রে কি ছিল তা শুধু মুল্লা জানতেন, আর এটা এমন এক রাজ ছিল যা শেষে সবাইকে চমকে দেবার মতো ছিল। কিন্তু এখনকার মতো সেই পাত্র ওই ঠগদের কাছে তাদের জানের চেয়েও প্রিয় হয়ে গিয়েছিল। তারা একটি পুরনো ধ্বংসস্তূপ প্রাসাদের তহখানায় মাটির নিচের ঘরে পৌঁছল। এটা জব্বারের গোপন আস্তানা ছিল। মশালগুলোর আলোয় ঠগদের মুখগুলো আরও ভয়ঙ্কর লাগছিল। এখন আমরা নিরাপদ, জব্বার বলল। এখন বলো সেই শুদ্ধিকরণ আর পরীক্ষার কথা। মুল্লা পাত্রটিকে একটি উঁচু পাথরের ওপর রাখলেন। শোনো, তিনি বললেন, এই পাত্রের ভেতরে যে শক্তি আছে তা ক্ষুধার্থ, খুব ক্ষুধার্থ। একে জাগ্রত করার জন্য আমাদের। মুল্লার কথা আবার থেমে গেল। তিনি পাত্রে কান পাতলেন। চুপ করো, তোমরা কি শুনতে পাচ্ছ? নিস্তব্ধতা নেমে এলো। সবাই কান খাড়া করল, কিন্তু কেউ কিছু শুনতে পেল না। কি হয়েছে? কানহা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। এটা গুনগুন করছে, মুল্লা আতঙ্কিত গলায় বললেন। তার মানে এটা রাগান্বিত হয়েছে। তুমি একে ছোঁয়ার চেষ্টা করেছিলে না? এখন এটা শান্ত হবে না যতক্ষণ না। মুল্লা নিজের পকেট থেকে একটা ছোট্ট পুটলি বের করলেন। শুকুর আছে আমার কাছে এই নীরবতার ছাই আছে, কিন্তু এটা যথেষ্ট হবে না। একে শান্ত করার জন্য আমাদের এক বিশেষ ভোজের আয়োজন করতে হবে। এমন এক ভোজ যেখানে কেউ মিথ্যে বলবে না, নয়তো এই পাত্র ফেটে যাবে আর আমরা সব ছাই হয়ে যাব। ঠগরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। মিথ্যে না বলার ভোজ? চোরদের জন্য এর থেকে কঠিন কাজ আর কি হতে পারত? মুল্লা নাসিরুদ্দিন নিজের চাল চেলে দিয়েছিলেন। তিনি শুধু নিজেকেই লুট হওয়ার হাত থেকে বাঁচাননি, বরং এখন তিনি এই ঠগদের নিজের ইশারায় নাচানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মুল্লাও আন্দাজ করতে পারেননি যে জব্বার ততটা সোজা নয় যতটা দেখাচ্ছে। জব্বারের চোখে এক নতুন পরিকল্পনা দানা বাঁধছিল। সে মুল্লার কথায় আসছিল ঠিকই, কিন্তু তার হাত এখনও খঞ্জরের ওপরেই ছিল। ঠিক তখনই তহখানার অন্ধকার কোণ থেকে এক জোরদার আওয়াজ এলো, আর সেই রহস্যময় তামার পাত্রটি হঠাৎ নিজে নিজেই নড়তে লাগল। ঠগরা আতঙ্কে পিছিয়ে গেল। মুল্লার চোখ বড় হয়ে গেল। ওনার মিথ্যে কি সত্যি হতে চলছিল, নাকি এটা কোনো নতুন বিপদ ছিল? জব্বার মুল্লার ঘাড়ে খঞ্জর রেখে বলল, যদি এটা কোনো চাল হয় বুড়ো, তবে তোর রক্ত এই পাত্রকে শান্ত করবে। তহখানায় নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে যদি কোনো ছুঁচো পড়ত তবে তার শব্দ বিদ্যুতের কড়কড়ানির মতো শোনাত। কিন্তু সেখানে ছুঁচ পড়ছিল না। সেখানে একটা তামার পাত্র নিজের জায়গায় থিরথির করে কাঁপছিল। ওই পুরনো ময়লা পাত্রটি, যাকে কিছু মুহূর্ত আগে পর্যন্ত আবর্জনা ভাবা হচ্ছিল, এখন তার নিজের অক্ষের উপর এমনভাবে কাঁপছিল যেন তার ভেতরে কোনো তুফান বন্দী আছে। পাত্র থেকে বের হওয়া মৃদু হুঁ হুঁ শব্দ জব্বারের গুন্ডাদের গায়ের লোম খাড়া করে দিয়েছিল। এই শব্দ কোনো ধাতুর ঠোকাঠকির ছিল না, বরং এমন ছিল যেন হাজার হাজার মৌমাছি একসাথে গুনগুন করছে। জব্বারের হাত, যা মুল্লা নাসিরুদ্দিনের ঘাড়ে খঞ্জর নিয়ে জমেছিল, তা কাঁপতে লাগল। তার ধরা ঘিলে হয়ে গেল। মুল্লা এই মুহূর্তের সুযোগ নিলেন। তিনি নিজের ঘাড় খঞ্জরের ধার থেকে দূরে সরালেন আর এক দীর্ঘ নাটকীয় শ্বাস নিলেন। ওনার চোখে এখন ভয় নয়, বরং এক ভয়ঙ্কর গাম্ভীর্য ছিল। মূর্খ! মুল্লা চিৎকার করে বললেন। ওনার গলা তহখানার দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল। তুমি কি করলে? আমি সাবধান করেছিলাম। আমি বলেছিলাম যে এই পাত্র অনুভূতি পড়তে পারে। তোমার মনে হত্যার চিন্তা এলো, আর দেখো সময়ের জিন জেগে গিয়েছে। জব্বার, যাকে বাগদাদের সবথেকে খঞ্জরবাজ ঠগ ধরা হতো, অজান্তেই 2 কদম পিছিয়ে গেল। ঝিন! তার গলা শুকিয়ে গিয়েছিল। কিন্তু তুমি তো বলেছিলে এতে বালি আছে। বালি তো জিনের বিছানা। জাহেল মুল্লা পাত্রটির দিকে এগিয়ে গেলেন, কিন্তু ওটাকে ছোঁয়ার সাহস করলেন না।
তিনি ওটার চারদিকে এমনভাবে ঘুরলেন যেন কোনো পুরোহিত পবিত্র আগুনের পরিক্রমা করছেন। এটা সাধারণ বালি নয়, এটা সুলাইমানের আমলের বালি, আর এখন এটা তৃষ্ণার্থ, এটা রক্তের গন্ধ পেয়ে গিয়েছে। পাত্রের নড়া আরও বাড়ল। বাস্তবে এটা মুল্লার এক পুরনো চাল ছিল। পাত্রের নিচে তিনি এক বিশেষ ধরনের লাট্টুর মতো যন্ত্র আর একটা বড় গুবরে পোকা আটকে রেখেছিলেন, যা গরম বা সামান্য নড়াচড়ায় উত্তেজিত হয়ে পাখা ঝাপটাতে থাকত, যার ফলে পাত্রটি নড়ত আর আওয়াজ হতো। কিন্তু ওই অশিক্ষিত ঠগদের কাছে এটা ছিল কালো জাদু। কানহা ভয়ের চোটে মাটিতে পড়ে গেল। ওস্তাদ, এটা ফাটবে, এটা আমাদের সবাইকে মেরে ফেলবে। মুল্লাজি, একে থামান, যা চাই নিয়ে নিন, কিন্তু এই আপদ শান্ত করুন। মুল্লা নিজের হাত উপরে তুললেন আর অদ্ভুত সব আওয়াজ বের করতে লাগলেন। কিছু আরবি শব্দ, কিছু ফার্সি, আর কিছু এমন শব্দ যার কোনো মানে ছিল না, শুধু শুনতে ভারী লাগত। আল্লাহু আকবর, ইয়া হাবিবি, কাবাব, শোরবকা। তিনি ইচ্ছে করেই খাবারের নামগুলো মন্ত্রের মাঝে ঢুকিয়ে দিলেন, কিন্তু আতঙ্কের চোটে কেউ খেয়াল করল না। ধীরে ধীরে গুবড়ে পোকাটি ক্লান্ত হয়ে পড়লে পাত্রের নড়াচড়া কমে গেল, আর সবশেষে তা থেমে গেল। কিন্তু ওই হুঁ হুঁ শব্দ এখনও আসছিল, যেন কোনো ঘুমন্ত সিংহ গর্জন করছে। মুল্লা ঘামে জবজবে হওয়ার নাটক করতে করতে মাটিতে বসে পড়লেন। তিনি নিজের বুকে হাত রাখলেন আর জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। বেঁচে গেলাম, হাঁপাতে হাঁপাতে মুল্লা বললেন। অল্পের জন্য বেঁচে গেলাম। যদি আমি এক মুহূর্তও দেরি করতাম, তবে এই তহখানা আমাদের কবর হয়ে যেত। জব্বার নিজের খঞ্জর খাঁপে রাখল, কিন্তু তার হাত এখনও খঞ্জরের বাঁটের অপর ছিল। এটা এটা কি ছিল বুড়ো? আর এটা এখন শান্ত কেন? মুল্লা জব্বারকে এক তেরছা নজরে দেখলেন, এমন নজর যা দিয়ে একজন ওস্তাদ তার নালায়েক ছাত্রকে দেখে। শান্ত? এটা শান্ত নয় জব্বার, এটা অপেক্ষা করছে। এটা তোমার উদ্দেশ্য বুঝে গিয়েছে। এখন একে খুশি করতে হবে, নয়তো এটা আবার জাগবে, আর পরের বার আমার মন্ত্রও কাজ করবে না। খুশি? কানহা জিজ্ঞেস করল, যে এখন একটা থামের পেছনে লুকিয়েছিল। একে কি চাই, সোনা চাঁদি? মুল্লা উপহাসের হাসি হাসলেন। তোমাদের মনে হয় যে শক্তি ভবিষ্যৎ দেখতে পারে তার তোমাদের তুচ্ছ সোনার খিদা হবে? না, একে শুদ্ধতা আর তৃপ্তি চাই। একে শান্ত করার জন্য আমাদের দাওয়াত রুহানি, অর্থাৎ আত্মাদের ভোজ দিতে হবে। ভোজ? জব্বার ভ্যাবাচ্চাকা খেয়ে গেল। পাত্রকে খাবার খাওয়াতে হবে? পাত্রকে নয় বেকুব, মুল্লা ধমক দিলেন, পাত্রের রক্ষককে, অর্থাৎ আমাকে। আর ভোজের নিয়ম হল সেই খাবার চুরির পয়সায় হওয়া উচিত নয়, আর না ওতে কোনো ভেজাল থাকা উচিত। যদি খাবারের একটা দানাও হারাম কামাইয়ের হয় বা বাসি হয়, তবে এই পাত্র তা উগরে দেবে, আর তারপর যে আগুন বেরোবে তা বাগদাদকে জ্বালিয়ে দেবে। জব্বার আর তার সাথীরা একে অপরের মুখ দেখতে লাগল। তারা চোর ছিল, তাদের কাছে হালাল কামাইয়ের একটা ফুটি করিও ছিল না। কিন্তু কিন্তু আমাদের কাছে তো সব। জব্বার তোতলাতে লাগল। মুল্লা মাথা নাড়ালেন। আমি জানতাম পাপীদের কাছে পুণ্যের পয়সা কোথায়। আচ্ছা, একটা রাস্তা আছে। তোমাদের পকেটে যে মুদ্রাগুলো আছে সেগুলোকে শুদ্ধ করতে হবে। তোমাদের এখনই এই মুহূর্তে বাগদাদের সবথেকে দামি বাবুর্চি বশির ল্যাংড়ার কাছে যেতে হবে। তাকে বলবে খুরাসানের এক ফকির এসেছে, আর তার শাহী বিরিয়ানি, ঝলসানো খাসি, জাফরানি ফিরনি আর তাজা ফলের রস চাই। আর মনে রেখো, দাম পুরোটা মেটাবে, হুমকি দেবে না। যদি তোমরা দোকানদারকে ভয় দেখাও, তবে খাবারের স্বাদ বিগড়ে যাবে, আর পাত্র জেনে যাবে। এটা মুল্লার আর এক চাল ছিল। তিনি জানতেন বশির ল্যাংড়া শহরের সবথেকে দামি রাঁধুনি, আর সে ধার বা হুমকিতে খাবার দেয় না। মুল্লার বাগদাদ আসার পর মাত্র কয়েক ঘন্টা হয়েছে, কিন্তু ওনার পেট এখন সাক্ষ্য দিচ্ছিল যে ওনার খিদে পেয়েছে। আর যদি লুটতেই হয়, তবে শাহী মেজাজে কেন লুটা হবে না? জব্বার আদেশ দিল, কানহা যা, আর যেমন মুল্লা বললেন তেমনই কর। সবথেকে সেরা খাবার নিয়ে আয়, আর শোন, নিজের পকেট থেকে পয়সা দিস, আমি পরে হিসাব করে নেব। কানহা আর দুই অন্য ঠগ সেখান থেকে দৌড়ে পালালো। এখন ত্যাখানায় শুধু মুল্লা, জব্বার আর দুই পাহারাদার বেঁচে ছিল। পরিবেশ একটু হালকা হলো, কিন্তু উত্তেজনা এখনও বজায় ছিল। মুল্লা পাত্রের দিকে ইশারা করলেন, যতক্ষণ খাবার আসে আমাদের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। মনে আছে আমি বলেছিলাম 3টে পরীক্ষা আছে? প্রথমটা ছিল ধৈর্যের, যা তোমরা প্রায় হেরেই গিয়েছিলে। এখন দ্বিতীয় পরীক্ষা হল ত্যাগের। জব্বার এখন পুরোপুরি মুল্লার জালে ফেসে গিয়েছিল।
ভবিষ্যৎ দেখার লালসা তার যুক্তিশক্তিকে নষ্ট করে দিয়েছিল। ত্যাগ? এখন কি ত্যাগ করতে হবে? নিজের অহংকারকে, মোল্লা শান্ত স্বরে বললেন, আর নিজের নোংরামিতে। নিজের হাল দেখো, ধুলো, ঘাম আর রক্তের দাগ। পবিত্র শক্তিরা নোংরামিকে ঘৃণা করে। যতক্ষণ খাবার না আসে তোমাকে আর তোমার সাথীদের স্নান করতে হবে। আর হ্যাঁ, আমার গাধাটাকেও। ওই বেচারা জানোয়ার মরুভূমির ধুলো খেয়েছে, ওকে স্নান করাও, ওকে তাজা দানা খাওয়াও, আর ওর খুরের মালিশ করো। মনে রেখো, ওই গাধা ওই পাত্রের বাহক। যদি ও নাখুশ হয় তবে পাত্রও নাখুশ হবে। বাগদাদের সবথেকে কুখ্যাত ডাকাত, যারা কখনো কারোর সামনে নত হয়নি, তারা এখন একটা গাধার সেবা করতে বাধ্য ছিল। জব্বারের রাগ তো খুব হচ্ছিল, কিন্তু পাত্র থেকে আসা ওই রহস্যময় গুনগুনানি তাকে মনে করিয়ে দিচ্ছিল যে বাজি কিসের ওপর লাগানো আছে। আহমেদ, বিলাল, জব্বার তার পাহারাদারদের চিৎকার করে ডাকল, যাও ওই গাধাটাকে স্নান করাও, আর খবরদার যদি ওর গায়ে একটা আঁচড়ও লাগে, ওকে শাহী ঘোড়ার মতো চমকিয়ে দাও। মুল্লা মনে মনে হাসলেন। ওনার গাধা, যে সারা জীবন লাঠি খেয়ে এসেছে, আজ সে শাহী মেহমানদারির আনন্দ নিতে যাচ্ছিল। মুল্লা নিজের পিঠ দেওয়ালে ঠেকিয়ে চোখ বন্ধ করলেন, যেন গভীর ধ্যানে আছেন। আসলে তিনি ভাবছিলেন এই খেলাটাকে আর কতটা লম্বা করা যেতে পারে। প্রায় 1 ঘণ্টা পর তখানার পরিবেশ বদলে গিয়েছিল। বাতাসে কাবাব, মশলা আর জাফরানের এমন সুগন্ধ ভাসছিল যে কোনো মরা মানুষের মুখেও জল এসে যাবে। কানহা আর তার সাথীরা বড় বড় থালা নিয়ে ফিরল। বাঁশির ল্যাংড়া সত্যি কামাল করে দিয়েছিল। ধোঁয়া ওঠা বিরিয়ানি, রসা কোরমা আর নান সব কিছু রূপোর বাসনে সাজানো ছিল। ওদিকে মুল্লার গাধাকেও এখন চেনা যাচ্ছিল না। ওকে স্নান করিয়ে আতর লাগানো হয়েছিল, আর ওর গলায় গাঁদা ফুলের মালা ছিল। ও মজায় তাজা আপেল চিবোচ্ছিল। খাবার হাজির মুল্লাজি, কানহা খালা রাখতে রাখতে বলল। ওরও জিভে জল আসছিল। মুল্লা নিজের এক চোখ খুললেন। খুব ভালো, সুগন্ধ তো ঠিকই লাগছে, কিন্তু থেমে যাও, খাবারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে আর একটা নিয়ম আছে। ঠকদের মুখ শুকিয়ে গেল, তারা খিদে বেহাল ছিল। কি নিয়ম আবার? জব্বার বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। এটা নীরবতার ভোজ, মুল্লা গম্ভীর হয়ে বললেন। যতক্ষণ আমি প্রথম লোকমা না খাব আর যতক্ষণ আমি অনুমতি না দেব, কেউ একটা শব্দ বলবে না, আর না কেউ বাসনের ঠুংঠাং শব্দ করবে। যদি শোরগোল হয় তবে পাত্রের তরঙ্গ বিগড়ে যাবে, আর ভবিষ্যতের বদলে তোমরা তোমাদের মৃত্যু দেখতে পাবে। তোমরা কি এই শর্ত মানো? ঠগরা মাথা নাড়ল। তাদের কাছে কোনো উপায় ছিল না। মুল্লা বালিশ হেলান দিয়ে বসলেন। তিনি বিসমিল্লা বলে একটা বড় লেগ পিস উঠালেন। জব্বার আর তার 10 জন সাথী, যারা বাগদাদকে নিজের আঙুলে নাচাত, এখন ছোট বাচ্চাদের মতো লাইনে বসেছিল, হাত বেঁধে মুল্লার মুখের দিকে তাকিয়েছিল। মুল্লা ইচ্ছে করেই খাবার ধীরে ধীরে স্বাদ নিয়ে খেতে শুরু করলেন। তিনি প্রতি লোকমার পর আহা আর ওয়াহ শব্দ করছিলেন। তিনি কখনো হাড় চিবোতেন তো কখনো শোরবার প্রশংসা করতেন। ঠগদের পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, কিন্তু তারা চুঁ শব্দ করতে পারছিল না। মুল্লা এক টুকরো মাংস ভাঙলেন আর সেটা হাওয়ায় দোলালেন। কানহার চোখ ওই টুকরোটাকে অনুসরণ করছিল। মুল্লা সেটাকে নিজের মুখের কাছে নিয়ে গিয়ে হঠাৎ থেমে গেলেন। তিনি পাত্রের দিকে দেখলেন। তুমি কি কিছু শুনতে পেলে? মুল্লা ফিসফিস করলেন। সবাই না সূচক মাথা নাড়ল। মনে হয় পাত্র খুশি আছে। মুল্লা হাসতে হাসতে ওই টুকরোটা খেয়ে নিলেন। তোমরাও খেতে পারো, কিন্তু মনে রেখো, আওয়াজ যেন না হয়। ঠগরা খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অদ্ভুত দৃশ্য এই ছিল যে তারা একদম নিঃশব্দে খাচ্ছিল। কোনো হাড় চেবানোর শব্দ নেই, কোনো ঢেকুর নেই, তারা ডরে ডরে লোকমা নিচ্ছিল। মুল্লা নাসির উদ্দিনকে নিজের হাসি রক্ষার কেন্নে অনেক পরিশ্রম করতে হচ্ছিল। এই দৃশ্য কোনো কমেডি নাটকের চেয়ে কম ছিল না। বাগদাদের সবথেকে বিপজ্জনক গুন্ডারা বিড়ালের মতো নিঃশব্দে খাবার খাচ্ছিল। খাবার শেষ হবার পর মুল্লা এক দীর্ঘ তৃপ্তির ঢেকুর নিলেন। আলহামদুলিল্লাহ। আত্মা খুশি হয়ে গেল। জব্বার যখন নিজের মুখ মুছল তখন বলল, এখন তো খাওয়া হয়ে গেল, গাধা খুশি আছে, আমরা খামোশ থাকলাম। এবার তো বলো এতে কি আছে, এবার তো ভবিষ্যৎ দেখাও। মুল্লার চেহারা আবার গম্ভীর হয়ে গেল। তিনি পাত্রটিকে উঠালেন আর ওটাকে নিজের কানের কাছে নিয়ে গেলেন। তারপর তিনি ওটাকে নাড়ালেন। এবার পাত্রটি নড়ল না, আর কোনো শব্দও এলো না। বাজে খবর আছে, মুল্লা উদাস হয়ে বললেন। কি? এখন আবার কি হলো? জব্বারের ধৈর্য এবার সীমা ছাড়িয়ে যাচ্ছিল।
শুদ্ধিকরণ তো হয়ে গিয়েছে, কিন্তু পাত্রের শক্তি শেষ হয়ে গিয়েছে, একে রিচার্জ করতে হবে। মুল্লা এমনভাবে বললেন যেন কোনো বিজ্ঞানী কোনো মেশিনের ব্যাপারে বলছেন। রিচার্জ? জব্বার চিৎকার করে উঠল, তবে তুই আমাদের বেকুব বানাচ্ছিস। চিৎকার করো না, মুল্লা ধমক দিলেন, এটা নাজুক ব্যাপার। এই পাত্র সোনার গরমে চলে, একে সক্রিয় করার জন্য আমাদের একে সোনার মুদ্রার স্তূপের মধ্যে রাখতে হবে। সোনা, শুদ্ধ সোনা, ধাতুর তাসিরই একে জাগাতে পারে। যত বেশি দৌলত, তত পরিষ্কার ভবিষ্যৎ। জব্বারের চোখে আবার চমক চলে এলো। সোনা তো তাদের কাছে অনেক ছিল, আর যদি সোনা শুধু লুকানোর বা রাখার জন্য লাগে, দেবার জন্য না, তবে এতে ক্ষতি কি? শেষমেশ সোনা তো তারই থাকবে। শুধু রাখতে হবে তো? জব্বার ধূর্ত তার সঙ্গে জিজ্ঞেস করল। তোকে দিতে তো হবে না? না না, আমি তোমাদের সোনা দিয়ে কি করব? আমাকে তো শুধু পাত্রটিকে গরম করতে হবে। তুমি তোমার সোনা নিয়ে এসো, একে চারপাশ থেকে ঢেকে দাও। একবার এটা গরম হয়ে গেলে আমরা ঢাকনা খুলব, আর তুমি নিজের কিসমত দেখতে পারবে। জব্বার কানহাকে ইশারা করল, যাও, খাজাঞ্চিখানার সিন্দুক নিয়ে এসো। অল্প সময়ের মধ্যেই তেহেখানার মাঝখানে সোনার মুদ্রা, সোনার চেন আর আংটির স্তূপ হয়ে গেল। মশালের আলোয় সেই স্তূপ ঝলমল করছিল। মুল্লার চোখ ধাঁধিয়ে গেল। তিনি ভাবেননি যে এই চোরদের কাছে এত মাল থাকবে। এটা তো কোনো রাজার খাজানার মতো ছিল। মুল্লা কাপা কাপা হাতে ওই তামার পাত্রটিকে সোনার স্তূপের একদম ওপরে চূড়ায় রেখে দিলেন। এখন, মুল্লা পিছিয়ে আস্তে আস্তে বললেন, এখন আমাদের তৃতীয় পরীক্ষার মোকাবিলা করতে হবে। এটা সবথেকে কঠিন। জব্বার খঞ্জোরে হাত রাখল, জলদি বলো, আমার সবুর শেষ হয়ে যাচ্ছে। তৃতীয় পরীক্ষা হল বিশ্বাসের। মুল্লা বললেন, এই পাত্রটিকে সোনার গরম শুষে নেবার জন্য পুরো রাতের সময় চাই, আর এই সময় এই ঘরে কেউ থাকতে পারবে না, না তুমি না আমি। আমাদের দরজা বাইরে থেকে বন্ধ করতে হবে। যদি কেউ উকি দেবারও চেষ্টা করে, তবে প্রক্রিয়া ভেঙে যাবে। আমরা তোকে বাইরে যেতে দেব কি করে? কানহার সন্দেহ প্রকাশ করল। তুই পালিয়ে গেলে? আমি পালাবো না, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন। আমার গাধা, আমার পাত্র আর আমার জান। তিনি পাত্রের দিকে ইশারা করলেন। সব তো এখানে আছে, আমি গাধা ছাড়া কোথায় যাব? তোমরা আমাকে আর গাধাকে পাশের ঘরে বন্ধ করে দাও, আর বাইরে নিজের সবথেকে ভরসাযোগ্য পাহারাদার লাগিয়ে দাও। কাল সকালে সূর্যের প্রথম কিরণের সঙ্গে আমরাই দরজা খুলব, আর তুমি দুনিয়ার সবথেকে আমির আদমি হবে। জব্বার ভাবল, মুল্লার কথাই যুক্তি আছে। গাধা আর পাত্র এখানেই আছে। মুল্লা নিরস্ত্র, আর বাইরে তার পুরো দল পাহারা দিচ্ছে। পালানোর কোনো রাস্তা নেই। ঠিক আছে, জব্বার ফয়সালা শোনাল, কিন্তু যদি কাল সকালে এই পাত্র না চলে, তবে আমি তোকে এই গাধার লেজে বেঁধে পুরো বাগদাদে ঘষড়াব। মুল্লা বিনম্রভাবে মাথা ঝোকালেন। যেমন আপনার মর্জি সরকার, কিন্তু কাল সকালে আপনি আমাকে ইনাম দেবেন, এটা আমার ওয়াদা। ঠগরা ভারী দরজা বন্ধ করল, আর ওতে তালা ঝুলিয়ে দিল। মুল্লাকে পাশের একটি ছোট্ট কুঠুরিতে গাধার সঙ্গে বন্ধ করে দেওয়া হলো। বাইরে পাহারাদারদের কদমের আওয়াজ আসছিল। কুঠুরিতে অন্ধকার ছিল, শুধু ঘুলঘুলি দিয়ে চাঁদের সামান্য আলো আসছিল। মুল্লা স্বস্তির শ্বাস নিলেন। তিনি গাধার কাছে গেলেন আর তার কপাল চুম্বন করলেন। দেখেছ বন্ধু, শাহী খাবার আর এবার আরাম। কিন্তু আসল কাজ তো এবার শুরু হবে। মুল্লা জানতেন যে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা আত্মহত্যা হবে। সকালে যখন জব্বার দেখবে যে পাত্রে শুধু বালি আছে, তবে সে মুল্লার ছাল ছাড়িয়ে দেবে। ওনাকে আজ রাতেই বেরোতে হতো, কিন্তু কিভাবে? বাইরে 10 জন খলনায়ক পাহারাদার ছিল। দরজা লোহার ছিল, আর তারা মাটির নিচে ছিল। মুল্লা কুঠুরি পরিদর্শন শুরু করলেন। দেওয়াল পাথরের ছিল, মেঝে শক্ত ছিল, কিন্তু এক কোণে যেখানে ছাদ একটু নিচু ছিল, সেখান থেকে হাওয়ার একটা হালকা ছাপটা আসছিল। মুল্লা ওখানে গিয়ে দেখলেন, ওখানে একটা পুরনো জং ধরা লোহার জাল ছিল, যা হয়তো নোংরা জল বের হওয়া বা হাওয়ার জন্য ছিল। মুল্লা নিজের পকেট থেকে একটা ছোট্ট পেরেক বের করলেন, সেই পেরেক যা তিনি বসির ল্যাংড়ার ওখান থেকে চুপি চুপি উঠিয়ে নিয়েছিলেন যখন তারা খাবার নিতে গিয়েছিলেন। এই অংশটি ফ্ল্যাশব্যাকে বুঝুন। মুল্লা কানহা যাওয়ার আগে তাকে এক বিশেষ নির্দেশ দিয়েছিলেন যে পেরেকের চ্যাপটা অংশওয়ালা না নেন না, আর সেই বাহানায় একটা পেরেক নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন। যাই হোক, এটা মুল্লা, ওনার কাছে সবসময় কিছু না কিছু থাকে। তিনি জাল খুঁড়তে শুরু করলেন। তখনই পাশের ঘর থেকে, যেখানে খাজানা আর পাত্র রাখা ছিল, এক জোরদার আওয়াজ এলো, ঠক। মুল্লা সজাগ হয়ে গেলেন। এই আওয়াজ পাত্রের ছিল না, এটা অন্য কোনো জিনিসের ছিল। তিনি দেওয়ালে কান পাতলেন। মূর্খ, কেউ ফিসফিস করছিল। এই আওয়াজ জব্বারের ছিল না, আর ওনার কোনো সাথীরও ছিল না। এটা এক নতুন, অজানা আর ভীষণ বিপজ্জনক আওয়াজ ছিল। সে সব সোনা এক জায়গায় জড়ো করে দিল, আমার কাজ সহজ করে দিল।
মুল্লার বুক ধক করে উঠল। চোরের বাড়িতে চোর অথবা অন্য কোনো বড় খেলোয়াড় এই খেলায় সামিল হয়ে গিয়েছিল। আওয়াজ আবার এলো। ব্যাস, এই তালাটা ভাঙার অপেক্ষা। তারপর এই পাত্র আর খাজানা দুটোই ছায়ার সওদাগরের কাছে হবে। ছায়ার সওদাগর? মুল্লাই নাম শুনেছিলেন। এটা বাগদাদের কিংবদন্তিতে এমন এক নাম ছিল যা শুনে চোররাও ভয় পেত। কেউ জানত না সে কে, কিন্তু যেখানে সে যেত সেখানে শুধু ছাই আর গায়েব হয়ে যাওয়া জিনিস বাকি থাকত। মুল্লা বুঝলেন যে বিপদ দ্বিগুণ হয়ে গিয়েছে। একদিকে জব্বার, অন্যদিকে এই অজানা অনুপ্রবেশকারী, আর তিনি মাঝখানে ফেসে আছেন। তখনই মুল্লার কুঠরির দরজায় চাবি ঘোরানোর আওয়াজ এলো। জব্বারের কি মন বদলে গিয়েছিল, নাকি এটা সেই অজানা অনুপ্রবেশকারী ছিল? দরজা ধীরে করে খুলল। অন্ধকারে একটা চেহারা দেখা গেল। আধা মুখ মুখোশ দিয়ে ঢাকা, আর বাকি অর্ধেক আলোর এক হালকা ঝাঁপকায় মুল্লা দেখলেন যে আগন্তুকের হাতে এক অদ্ভুত চমকানো নীল পাথর আছে। সেই ব্যক্তি নিজের আঙুল ঠোঁটে রেখে মুল্লাকে চুপ থাকার ইশারা করল আর ফিসফিসালো, যদি জ্যাত থাকতে চাও মুল্লা, তবে ওই পাত্রের আসল সত্যি এক্ষুনি বলো, কারণ যে জিনিস ওই পাত্রের ভেতর গুনগুন করছে ওটা শুধু একটা পোকা নয়, ওটা এমন কিছু যার তালাশে আমি 7 সমুদ্র পার করে এসেছি। মুল্লা থতমত খেয়ে গেলেন। ওনার মিথ্যে কি সত্যিই কোনো প্রাচীন রহস্য ছিল যা ওনার নিজেরও অজানা ছিল? মুল্লা নাসিরুদ্দিনের কুঠুরিতে যে নিস্তব্ধতা ছেয়েছিল তা বাইরের অন্ধকার রাতের থেকেও বেশি গভীর ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা এখন ওই রহস্যময় আগন্তুকের ফিসফিসানিতে ভেঙে গিয়েছিল। দরজার ফাঁক দিয়ে আসা হালকা নীল আলো মুল্লার চেহারাকে এক ভৌতিক চমক দিয়ে দিয়েছিল। ওই অচেনা, যার অর্ধেক মুখ মুখোশে ঢাকা, হাতে এক ডিম্বাকৃতি পাথর নিয়ে দাঁড়িয়েছিল। ওই পাথর কোনো সাধারণ রত্ন ছিল না, ওটা অন্ধকারে এমনভাবে ধড়ফড় করছিল যেন তার ভেতরে কোনো হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। মোল্লা নাসিরুদ্দিন, যিনি জীবনভর অন্যদের নিজের কথার জালে ফাঁসিয়ে এসেছেন, আজ নিজে এক এমন ধাঁধার সামনে দাঁড়িয়েছিলেন যার উত্তর ওনার কাছে ছিল না। কে তুমি? মোল্লা অত্যন্ত নিচু স্বরে জিজ্ঞেস করলেন, নিজের ঘাবড়ানো ভাব লুকিয়ে। আর তোমার ওই পাত্রের পোকাটার প্রতি এত আগ্রহ কেন? আগন্তুক এক কদম আগে বাড়ল। কুঠুরির তালা, যা সে কোনো চাবি ছাড়াই হয়তো কোনো সরু তার অথবা ওই নীল পাথরের সাহায্যে খুলে দিয়েছিল, তা মাটিতে পড়েছিল। পোকা? আগন্তুক চাপা হাসির সঙ্গে বলল, তার চোখে পাগলামির চমক ছিল। মোল্লা, তুমি দুনিয়াকে বেকুফ বানাতে পারো, ওই জাহেল জব্বারকে নাচাতে পারো, কিন্তু আলজারিনকে নয়। আমি জানি যে তুমি ওই পাত্রে কি বন্দি করে রেখেছ। ওটা কোনো পোকা নয়, ওটা সুলেমানি ভ্রমর, যা সোনার গন্ধ সুখের রাস্তা বলে দেয়। আর সে নিজের হাতে চমকানো নীল পাথরটিকে উপরে ওঠালো। এটা কাফনের সিতারা, এটা ওই ভ্রমণের চাবি। মুল্লার মাথা বিদ্যুতের গতিতে দৌড়াল। সুলেমানি ভ্রমর? মুল্লার হাসি পেয়েই যাচ্ছিল। পাত্রে তো তিনি নিজের বাগান থেকে ধরা একটা সাধারণ গোবরে পোকা ঢুকিয়েছিলেন, যা গরম পেয়ে পাখা ঝাপটাত। কিন্তু এই পাগল মানুষটি, এই আলজারিন, ওই পোকাটিকে কোনো পৌরাণিক জীব ভাবছিল। মুল্লা সঙ্গে সঙ্গে চাল বদলালেন। যদি সামনের জন পাগল হয়, তবে তাকে ঠিক করার নয়, বরং তার পাগলামির ফায়দা তোলার সময়। মুল্লা নিজের ভঙ্গি বদলালেন। তিনি এখন আর ভীত কয়েদি নন, বরং এক গম্ভীর রহস্যের রক্ষক মনে হচ্ছিলেন। তিনি নিজের গলা ভারী করলেন। তবে তুমি জানো, আমি অবাক হচ্ছি। আমি ভেবেছিলাম এই রাত জানার শেষ মানুষগুলো শতাব্দী আগে মরে গিয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলছ আলজারিন, ওটা সুলেমানি ভ্রমরে। কিন্তু তুমি এখানে কি করছ? তুমিও কি ওই অভিশাপের অংশ হতে চাও? আলজারিনের চোখে লোভ আর শ্রদ্ধার মিশ্রণ ছিল। অভিশাপ না বরদান, ওটা তো সময় বলবে মোল্লা। আমি ছায়ার সওদাগর। আমি সেই সব জিনিস জড়ো করি যেগুলোর ওপর দুনিয়া বিশ্বাস করে না। আমার ওই পাত্রটি চাই। জব্বারের মতো অশিক্ষিত চোর ওই পাত্রটিকে শুধু গলিয়ে তামা হিসাবে বিক্রি করে দেবে, কিন্তু আমি ওর শক্তির ব্যবহার করব। তবে তুমি আমাকে বাঁচাতে এসেছ? মোল্লা সরাসরি কাজের কথা এলেন। সওদা, আলজারিন বলল, আমি তোমাকে আর তোমার গাধাকে এখান থেকে বের করব, বদলে তুমি আমাকে ওই পাত্রটি সঁপে দেবে আর চুপচাপ এখান থেকে চলে যাবে। আর হ্যাঁ, ওই সোনা যা জব্বার ওখানে জড়ো করেছে, ওটা আমার পারিশ্রমিক হবে। মোল্লা ভাবলেন, জান বাঁচলে লাখো পাওয়া। পাত্র তো এমনিতেও ভাঙাচোড়া ছিল, আর সোনা জব্বারের ছিল, অর্থাৎ চুরির ছিল। এতে মোল্লার কি লোকসান? মঞ্জুর আছে। মোল্লা হাত বাড়ালেন। কিন্তু একটা শর্ত আছে। আমার গাধা, ও খুব ভীতু। যদিও শোরগোল করে, তবে জব্বার জেগে যাবে। ওকে চুপ রাখার জন্য আমার পোটলাটি চাই, যা হয়তো বাইরে পড়ে আছে।
চিন্তা করো না। আলজারিন নিজের আলখাল্লার ভেতর থেকে এক ছোট শিশি বের করল। এটা শুকতেই তোমার গাধা হাওয়ায় চলতে শুরু করবে, তার খুর মাটিতে আওয়াজ করবে না। মুল্লা মনে মনে ভাবলেন, বাগদাদে পাগলের অভাব নেই, প্রত্যেকের কাছে নিজের একটা আলাদা দুনিয়া আছে। আলজারিন মুল্লাকে কুঠুরি থেকে বের করল। গাধা কোণে ঝিঁতচ্ছিল। আলজারিন ওই শিশি গাধার নাকের কাছে ধরল। গাধা একটা হাঁচি দিল, কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে হাঁচির আওয়াজ আসল না। মুল্লার চোখ বড় বড় হয়ে গেল। সত্যি কি এটা জাদু ছিল, নাকি আলজারিন কোনো বড় রসায়নবিদ ছিল? আসলে ওটা ছিল অজ্ঞান করার ওষুধ, যার ফলে গাধা অসাড় হয়ে গিয়েছিল আর তার নড়াচড়া ধীর হয়ে গিয়েছিল। কিন্তু মুল্লার কাছে এটা জাদু মনে হল। এখন তারা দুজনেই সঙ্গে এক মধমত্ত গাধা অন্ধকার বারান্দায় ছিল। পাহারাদারদের নাক ডাকার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। আলজারিন বিড়ালের মতো চপলতায় হাঁটছিল। তার নীল পাথর এখন ম্লান হয়ে গিয়েছিল, যাতে আলো বেশি না ছড়ায়। তারা ওই বড় ঘরের কাছে পৌঁছল যেখানে তৃতীয় পরীক্ষা চলছিল। দরজা লোহার ছিল আর ওতে ভারী তালা লাগানো ছিল। দুই পাহারাদার দরজার দুই পাশে বসে ঘুমোচ্ছিল। তাদের তলোয়ার তাদের কোলেই রাখা ছিল। আলজারিন মুল্লাকে থামার ইশারা করল। সে নিজের পকেট থেকে কিছু মিহি পাউডার বের করল আর ফুঁ দিয়ে পাহারাদারদের দিকে উড়িয়ে দিল। পাহারাদাররা ঘুমের মধ্যেই নিজের নাক চুলকাল আর আরও গভীর ঘুমে চলে গেল। রাস্তা পরিষ্কার আছে, আলজারিন ফিসফিসাল। সে তালায় সেই নীল পাথর ছোঁয়াল। পাথর থেকে এক হালকা খুঁট আওয়াজ এলো আর আশ্চর্যজনকভাবে তালা খুলে গেল। মুল্লা এবার সত্যিই প্রভাবিত হলেন। এই মানুষটি যতই পাগল হোক না কেন, তালা খোলায় এর কোনো তুলনা ছিল না। দরজা খুলল। ভেতরের দৃশ্য কোনো স্বপ্নের মতো ছিল। মশালগুলো এখন নিভে যাওয়ার মুখে ছিল, কিন্তু তাদের হালকা আলোয় সোনার সেই স্তূপ চমকাচ্ছিল। আর ওই স্তূপের সবথেকে উপরে মুল্লার ওই পুরনো থুবড়ানো তামার পাত্রটি রাখা ছিল। আলজারিনের শ্বাস দ্রুত হয়ে গেল। সে এমনভাবে আগে বাড়ল যেন কোনো ভক্ত নিজের ভগবানের মূর্তির দিকে এগোচ্ছে। সে নিজের হাত বাড়াল, কিন্তু পাত্রটি ছোঁয়ার আগে থেমে গেল। থামুন, মুল্লা পেছন থেকে সাবধান করলেন। সরাসরি হাত দেবেন না, ওটা এখনও গরম, সোনার শক্তি ওকে চার্জ করে দিয়েছে। আলজারিন মাথা নাড়ল। তুমি ঠিক বলছ, আমাকে শীতলতার মন্ত্র পড়তে হবে। সে ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ল আর কিছু অদ্ভুত ইশারা করতে লাগল। মুল্লা এই সুযোগের ফায়দা নিলেন। তিনি নিজের চোখ ঘরের মধ্যে দৌড়ালেন। পালানোর দ্বিতীয় রাস্তা কোথায়? কারণ যেমনই আলজারিন জানতে পারবে যে পাত্রে শুধু একটা মরা পোকা আর কিছু কাঁকড়, সে মুল্লাকে ছাড়বে না। ঘরের অন্য কোণে এক ভারী পর্দা ঝুলছিল। মুল্লার মনে পড়ল যে যখন তারা ভেতরে এসেছিলেন তখন হাওয়ার এক ঝাপটা ওই দিক থেকে এসেছিল। নিশ্চয়ই ওখানে কোনো গোপন পথ আছে। আলজারিন এখন উঠে দাঁড়িয়েছিল। সে নিজের পকেট থেকে এক রেশমি কাপড় বের করল আর ওটা দিয়ে পাত্রটিকে ধরে নিল। আহ, এর কম্পন অনুভব করো মুল্লা, আলজারিন উত্তেজিত হয়ে বলল। এটা জীবিত। মুল্লা জানতেন যে কম্পন শুধু আলজারিনের হাতের কম্পন ছিল, কিন্তু তিনি সম্মতিতে মাথা নাড়ালেন। হ্যাঁ হ্যাঁ, খুব জীবিত, এবার জলদি করো, জব্বারের ঘুম ভাঙার আগে। আলজারিন পাত্রটিকে নিজের বগলে চাপল আর অন্য হাত দিয়ে সোনার মুদ্রাগুলোকে নিজের ঝুলিতে ভরতে শুরু করল। লোভ মানুষকে অসতর্ক করে দেয়। সোনার শব্দ যদিও হালকা ছিল, কিন্তু নিস্তব্ধতায় তা প্রতিধ্বনিত হল। বাইরে থেকে এক আওয়াজ এলো, কে ওখানে? এটা জব্বারের গলা ছিল। মুল্লার প্রাণ ওষ্ঠাগত হল। আলজারিন, ভাগো, মুল্লা চিৎকার করলেন। এখন চুপ থাকার কোনো ফায়দা ছিল না। আলজারিনও চমকে গেল। সে সোনায় ভরা ঝুলি উঠালো, কিন্তু তার ওজন বেশি ছিল। ঝুলির এক কোণ খেটে গেল আর সোনার মুদ্রা মেঝের ওপর বৃষ্টির মতো ছড়িয়ে পড়তে লাগল, ছন ছন ছন। শব্দ এতটাই জোরালো ছিল যে পুরো তখানা জেগে উঠল। দরজা ধড়াম করে খুলল। জব্বার খোলা তলোয়ার নিয়ে নিজের লাল চোখের সঙ্গে ওখানে দাঁড়িয়েছিল। তার পেছনে বাকি দল ছিল। গাদ্দারি! জব্বার গর্জে উঠল। সে মুল্লা আর আলজারিনকে দেখল। মুল্লা, আমি তোকে আশ্রয় দিলাম, তোকে খাবার খাওয়ালাম, আর তুই আমারই ঘরে শীত কাটছিস? আর এই মুখোশধারীকে? আলজারিন যে এখন পর্যন্ত রহস্যময় হয়েছিল, নিজের তলোয়ার বের করে নিল। তার তলোয়ারের বাঁটেও সেই নীল পাথর বসানো ছিল। আমি কোনো সাধারণ চোর নই জব্বার, আমি আলজারিন, আর এই পাত্র এখন আমার, তোর। জব্বার হাসল এক ক্রূর হাসি। আজ তোর লাশও আমার হবে। জব্বার হামলা চালিয়ে দিল। এখন ওখানে যে দৃশ্য ছিল তা কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম ছিল না। আলজারিন এক দক্ষ যোদ্ধা বেরোল। সে জব্বারের ভারী আঘাতগুলোকে নিজের ক্ষিপ্রতায় কাটিয়ে দিচ্ছিল। সোনার মুদ্রায় পা পিছলে যাচ্ছিল, আর বাকি লোকগুলো আলজারিনকে ঘেরার চেষ্টা করছিল। মুল্লা নাসিরুদ্দিন কি করছিলেন? তিনি এই বিশৃঙ্খলার মাঝখানে শান্তির দ্বীপ হয়েছিলেন। তিনি জানতেন যে দুই বিড়ালের লড়াইয়ে বানরেরই লাভ হয়। মুল্লা ধীরে ধীরে দেওয়াল ঘেঁষে নিজের গাধার দিকে সরলেন। গাধা এখনও নেশায় ঝিমোচ্ছিল। চল বেটা, সময় এসে গিয়েছে, মুল্লা গাধার কানে বললেন। কিন্তু তখনই কানহার নজর মুল্লার ওপর পড়ল। ওস্তাদ, ওই বুড়ো পালাচ্ছে। জব্বার আলজারিনের উপর এক জোরদার আঘাত করল, যাতে আলজারিন পিছিয়ে গেল।
আর মুল্লার দিকে ফিরল। ধর ওকে, পাত্র ওই পাগলের কাছে আছে, কিন্তু ওর রাজ ওই বুড়োর কাছে আছে। মুল্লা দেখলেন যে ৩ জন লোক ওনার দিকে তেড়ে আসছে। এখন পালানোর রাস্তা বন্ধ ছিল। মুল্লা নিজের পকেট হাতড়ালেন। ওনার হাতে সেই নীরবতার ছাই, যা আসলে লঙ্কার বুড়ো আর ছাইয়ের মিশ্রণ ছিল, তা চলে এলো। মুল্লা পুরো শক্তি দিয়ে ওই পাউডার হাওয়ায় ছুড়ে দিলেন। আহ, আমার চোখ! গুন্ডারা চিৎকার করতে লাগল। লঙ্কা নিজের কাজ করে দিয়েছিল। কাশি আর চিৎকারে হুলুস্থুল পড়ে গেল। এই ধোঁয়া আর কুয়াশার সুযোগ নিয়ে মুল্লা গাধার লাগাম টানলেন আর ওই পর্দার দিকে দৌড়ালেন, যা তিনি আগে দেখেছিলেন। তিনি পর্দা টানলেন আর ঠিকই ভেবেছিলেন। ওখানে একটা সরু বারান্দা ছিল যা উপরের দিকে যাচ্ছিল। আলজারিন! মুল্লা চিৎকার করলেন, হয়তো মানবিকতার খাতিরে, অথবা হয়তো এই জন্য যে পাত্রটি তার কাছে ছিল। এদিকে এসো, এই রাস্তা বাইরে যায়। আলজারিন যে এখন পড়ে গিয়েছিল, মুল্লার আওয়াজ শুনতে পেল। সে নিজের পকেট থেকে আর একটা গোলা বের করল আর মাটিতে আছাড় দিল। ধুম! এক জোরালো বিস্ফোরণ হল, আর ঘন কালো ধোঁয়ায় ভরে গেল। যখন ধোঁয়া সরল, তখন মুল্লা আর আলজারিন ওখান থেকে গায়েব ছিলেন। জব্বার রাগে পাগল হয়ে গেল। খোঁজ ওদের, ওরা পাতালেও লুকিয়ে থাকুক, আমার ওই পাত্রটি চাই, ওটাই আমার কিসমত। ওদিকে মুল্লা আর আলজারিন ওই সরু নোনা ধরা বারান্দায় দৌড়াচ্ছিলেন। গাধা সিঁড়ি চড়তে নখরা করছিল, তাই মুল্লাকে ওকে ধাক্কা দিতে হচ্ছিল। আলজারিন আগে ছিল পাত্রটিকে বুকে জড়িয়ে। তারা হাঁপিয়ে হাঁপিয়ে এক লোহার জালির কাছে পৌঁছল। ওপর থেকে চাঁদের আলো আসছিল। এটা বাগদাদের রাস্তায় খোলার মতো ম্যানহোল ছিল। আলজারিন ধাক্কা দিয়ে জালি সরালো আর বাইরে বেরোল। তারপর সে হাত দিয়ে মুল্লাকে ওপরে টেনে নিল। শেষে অনেক কসরতের পর গাধাটিকেও বাইরে বের করা হলো। তারা এখন চোর বাজারের পেছনের অংশে এক জনশূন্য গলিতে ছিল। রাতের ৩য় প্রহর ছিল। দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসছিল। মুল্লা মাটিতে শুয়ে পড়লেন। ওনার দম আটকে আসছিল। বেঁচে গেলাম, হে খোদা, তোমার লাখ লাখ শুকুর। আলজারিন এখনও দাঁড়িয়েছিল, পাত্রটিকে দেখছিল। আমরা বাইরে এসে গিয়েছি মুল্লা, এখন যেমনটা ঠিক হয়েছিল, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। মুল্লা উঠে বসলেন। তিনি নিজের কাপড় ঝাগলেন। একেবারে, তুমি ওই পাত্র রাখো, আমার নিজের জান প্রিয়। শুধু এক পরামর্শ আছে, ওটা এখনই খুলো না, সুলেমানি ভ্রমর এখনও রাগে থাকবে। আলজারিন হাসল। তুমি আমাকে শেখাবে? আমি একে নিজের গোপন আস্তানায় নিয়ে গিয়েই খুলব। কিন্তু তখনই গলির দুদিক থেকে মশাল জ্বলে উঠল। কদমের ভারী আওয়াজ আসতে শুরু করল। মনে হলো যেন পুরো গলি ঘিরে ফেলা হয়েছে। সামনে থেকে এক পালকি এলো, যা 4 জন হৃষ্টপুষ্ট গোলাম তুলে ধরেছিল। পালকির পর্দা উঠল, আর এক ভীষণ মোটা রেশমি কাপড়ে মোড়া মানুষ বাইরে উকি দিল। তার হাতে আংটি আর আংটি ছিল। এটা বাগদাদের সবথেকে ধনী সওদাগর কাসিম রদ্দিওয়ালা ছিল, যে নামে রদ্দিওয়ালা ছিল, কিন্তু আসলে শহরের আন্ডারওয়ার্ল্ড ডন ছিল। বাহ বাহ, কাসিম পান চিবোতে চিবোতে বলল, আমার এলাকায় এত শোরগোল, আর শুনেছি জব্বারের খাজানায় সিধ লেগেছে। আমার মনে হলো কোনো বড় খেলোয়াড় হবে, কিন্তু এখানে তো এক ফকির আর এক, কে এটা, জোকার? সে আলজারিনের দিকে ইশারা করল। আলজারিন তলোয়ার তাক করল। পেছনে হটো, আমি ছায়ার সওদাগর। কাসিমের ইশারায় ছাদের ওপর থেকে 20 জন ধনুর্বিদ নিজের ধনুক তাক করল। ছায়া হোক বা রোদ, এখানে শুধু কাসিমের মুদ্রা চলে। আর ওই পাত্র যা তুমি ধরে আছো, ওটা আমার খুব আকর্ষণীয় লাগছে। দাও, এদিকে দিয়ে দাও। মুল্লা নিজের মাথা ধরলেন। আকাশ থেকে পড়লাম তো খেজুর গাছে আটকাল। আলজারিন ঘাবড়ে গিয়ে মুল্লার দিকে দেখল। তুমি বলেছিলে এই রাস্তা নিরাপদ। আমি বলেছিলাম এই রাস্তা বাইরে যায়। মুল্লা সরলতা নিয়ে বললেন, আমি এটা কখন বললাম যে বাইরে স্বাগত জানানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে? কাসিম আবার ইশারা করল, ধর এদের, আর ওই পাত্রটি সাবধানে আনবি। আমি এইমাত্র এক ভবিষ্যদ্বক্তার কাছ থেকে শুনেছি যে আজ রাতে বাগদাদে এক এমন পাত্র ঘুরতে চলেছে যা রাজাকে ফকির আর ফকিরকে রাজা বানিয়ে দিতে পারে। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। মুল্লার মিথ্যে এখন বাগদাদের সবথেকে বড় সত্যি হয়ে দাঁড়িয়েছিল। তখনই আলজারিন এক অদ্ভুত কাজ করল। সে ওই পাত্রটিকে কাসিমের দিকে ছুঁড়ে দেওয়ার বদলে ওটাকে মাটিতে জোরে আছাড় মারল। হয়তো সে ভাবছিল যে পাত্র ভাঙলে জিন বাইরে আসবে আর সবাইকে মেরে ফেলবে। পাত্র মাটিতে পড়ল, টং! ওটার সিল একটু ফেটে গেল, আর ওই ফাটল থেকে এক অদ্ভুত নীল বাষ্প বেরোতে লাগল। মনে রাখবেন, মুল্লা পাত্রে কিছু পচা ডিম আর ভেষজ দিয়েছিলেন, যাতে দুর্গন্ধে কেউ ওটা না খোলে। কিন্তু রাতের অন্ধকার আর নীল পাথরের আলোয় এই বাষ্প জাদুকরী লাগছিল। কাসিমের সিপাহীরা ভয়ে পিছিয়ে গেল। জিন, জিন বাইরে আসছে, কেউ চিৎকার করল। এই হুলুস্থুলের মধ্যে মুল্লা দেখলেন যে একটা নর্দমার ঢাকনা খোলা আছে।
তিনি আলজারিনের হাত ধরেন না, বরং নিজের গাধার ল্যাজ ধরলেন আর নর্দমার দিকে লাফ দেওয়ার ইশারা করলেন। কিন্তু তারা লাফ দেওয়ার আগেই আলজারিন মুল্লার হাত ধরে নিল। তুমি কোথাও যাচ্ছ না। যদি এটা জিন বেরোয় তবে একে নিয়ন্ত্রণ করার মন্ত্র শুধু তুমিই জানো। মুল্লা ফেঁসে গিয়েছিলেন। একদিকে কাসিমের ধনুর্বেদ, অন্যদিকে ওই পাত্র যেখান থেকে এখন ধোঁয়া বেরোচ্ছিল, আর তৃতীয় দিকে এই পাগল আলজারিন যে মুল্লাকে জাদুকর মেনে বসেছিল। মন্ত্র? মুল্লা চিৎকার করলেন। আরে বেকুব, পালানোর মন্ত্র পড়ো, পায়ে জান থাকলে তবেই জাহান। কিন্তু তখনই ওই পাত্র থেকে বের হওয়া ধোঁয়ায় এক আকৃতি নিতে শুরু করল। হাওয়ার ঝাপটায় ধোঁয়া ঘুরল আর তার সংযোগবশত এক বিশাল মানুষের খুলির মতো দেখতে হয়ে গেল। কাসিম যে নিজের পালকিতে নিরাপদ বসেছিল কাঁপতে লাগল। মারো, তীর দিয়ে মারো এই শয়তানকে। তীর ছুটল, কিন্তু লক্ষ্য মুল্লা বা আলজারিন ছিল না, বরং ওই পাত্রটি ছিল। একটা তীর সরাসরি পাত্রের পেটে গিয়ে লাগল। খটাক! পাত্রটি দুটুকরো হয়ে ভাঙল না, বরং তাতে একটা বড় ছিদ্র হয়ে গেল, আর ওই ছিদ্র থেকে বালি বের হতে লাগল। সাধারণ হলুদ বালি। নিস্তব্ধতা ছেয়ে নেল। সবাই ওই বালি পড়তে দেখছিল। কাসিম চোখ ছোট করল। বালি? শুধু বালি? আলজারিনও অবাক ছিল। বালি? কিন্তু কিন্তু জিন কোথায়? মুল্লা তাড়াতাড়ি ভাবলেন। পুল এবার খুলতেই চলেছিল। ওনাকে এমন কিছু বলতে হবে যা পরিস্থিতি সামলে নেয়। মূর্খরা! মুল্লা নিজের হাত ছড়িয়ে দিলেন আর এক ডরানো আওয়াজ বের করলেন। তোমরা পাত্রটিকে জখম করে দিয়েছ। এটা বালি নয়, এটা সময়ের ছাই। এবার সময় উল্টো চলবে। এখন তোমরা সবাই বাচ্চা হয়ে যাবে আর তারপর গায়েব হয়ে যাবে। অন্ধবিশ্বাসের ভয় যুক্তি থেকে বড় হয়। কাসিম যে নিজের যৌবন আর দৌলত হারানোর ভয় সবথেকে বেশি পেত, চিৎকার করল, না, পালাও, এই অভিশপ্ত বালিকে ছুস না। কাসিমের পালকি ঘুরল আর তার গোলামরা তাকে নিয়ে পালাতে লাগল। সিপাহীরাও সময়ের ছাইয়ের ডরে ছত্রভঙ্গ হয়ে গেল। গলি আবার খালি হয়ে গেল। শুধু মুল্লা, আলজারিন, গাধা আর ওই চুইয়ে পড়া পাত্রটি রয়ে গেল। আলজারিন হাঁটু গেড়ে বসে ওই বালি ছুল। সময়ের ছাই, সে বিড়বিড়িয়ে বলল। তার চোখে এখনও অন্ধভক্তি ছিল। মুল্লা, তুমি মহান, তুমি ওদের তাড়িয়ে দিলে। মুল্লা স্বস্তির শ্বাস নিলেন। কিন্তু তিনি জানতেন যে এই নাটক বেশি সময় চলবে না। ওনাকে পাত্র আর এই পাগল মানুষটি থেকে মুক্তি পেতে হবে। হ্যাঁ, মুল্লা বললেন, কিন্তু এখন এই পাত্রটি বেকার হয়ে গিয়েছে, এর শক্তি বয়ে গিয়েছে। আলজারিন জেদ ধরল। এখনও কিছু বাকি আছে, দেখো বালির মাঝখানে কিছু একটা চমকাচ্ছে। মুল্লা নিচু হয়ে দেখলেন আসলেই বালির মাঝখানে কিছু একটা চমকাচ্ছিল। মুল্লার মনে পড়ে না যে তিনি বালিতে কিছু দিয়েছিলেন। এটা কি আলজারিনের কোনো ভ্রম ছিল? আলজারিন হাত ঢুকালো আর বালির মাঝখান থেকে এক ছোট ধাতব কৌটো বের করল। এই কৌটো পাত্রের ভেতর আগে থেকে ছিল না। এটা কি? মুল্লা নিজেই অবাক ছিলেন। আলজারিন কৌটো খুলল। তার ভেতর একটা পুরনো ভাঁজ করা কাগজের টুকরো ছিল। মানচিত্র? এটা এটা তো হারানো উপত্যকার মানচিত্র। আলজারিন চিৎকার করে উঠল। মুল্লা, তোমার পাত্র শুধু ভবিষ্যতই বলে না, এটা খাজানার রাস্তাও রাখে, আর তুমি আমাকে বললে না। মুল্লার মাথা চক্কর খেল। এই কৌটো কোথা থেকে এলো? এটা কি ওই বালির সঙ্গে এসেছিল যা তিনি নদীর পাড় থেকে তুলেছিলেন, নাকি কেউ এটাকে অনেক আগে ওই পাত্রে লুকিয়েছিল আর মুল্লা জানতেনই পারেননি? গল্প এমন এক মোড় নিয়েছিল যার আশা খোদ মুল্লা নাসিরুদ্দিনের ছিল না। তিনি একটা মিথ্যে বলছিলেন, কিন্তু সেই মিথ্যে এখন এক নতুন আর হয়তো সত্যিকারের বিপদ হয়ে দাঁড়িয়েছিল। তখনই গলির মোড়ে আবার হুলস্থল হল, কিন্তু এবার এটা কাসিম বা জব্বার ছিল না। সাদা কাপড়ে মুখ ঢাকা আর হাতে বাঁকানো তলোয়ার নিয়ে ৬টি সায়া সেখানে আবির্ভূত হল। তাদের হাঁটায় কোনো আওয়াজ ছিল না। এরা শাহীরক্ষী ছিল না, এরা মরুভূমির বিচ্ছু দলের খুনি ছিল। সেই দল যার নিশানা ওই মানচিত্রের ওপর তৈরি ছিল যা আলজারিনের হাতে ছিল। ওই মানচিত্র! তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল। আওয়াজ এমন ছিল যেন শুকনো পাতার মর্মরানি। ওটা আমাদের, আর যে ওটা ছুঁয়েছে তার হাত এখন তার শরীরের সঙ্গে থাকবে না। আলজারিন মানচিত্র মুঠোর মধ্যে বন্ধ করে নিল। মুল্লা, সে কাঁপা কাঁপা গলায় বলল, মনে হচ্ছে আমরা মৌমাছির চাকে নয়, বরং ড্র্যাগনের মুখে হাত দিয়েছি। মুল্লা নিজের গাধার দিকে দেখলেন। গাধা এখন পুরোপুরি হোশে এসে গিয়েছিল, আর তার কান খাঁড়া ছিল। মুল্লা বুঝলেন যে এখন কথায় কাজ হবে না, এখন দৌড়াতে হবে, জীবনের সবথেকে দ্রুত দৌড়। খুনিরা ঘেরাও কষে নিল। আলজারিন লড়তে তৈরি ছিল, কিন্তু মুল্লা গাধার জিনের মধ্যে লুকানো আর এক হাতিয়ার বের করলেন, একটি সাধারণ আয়না। তিনি ওটাকে চাঁদের আলোয় এমনভাবে ঘোরালেন যে ঝলকানিতে খুনিরা এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেল। কিন্তু পালানোর সময় মুল্লা এক ভয়ানক ভুল করে ফেললেন। তিনি মানচিত্রটি আলজারিনের থেকে ছিনিয়ে নিলেন, আর অন্ধকারে আলজারিন ভুল দিকে ঘুরে গেল। এখন মুল্লা একা ছিলেন।
হাতে এক অজানা মানচিত্র, পেছনে 6 জন খামোশ খুনি আর সামনে বাগদাদের সবথেকে রহস্যময় গোলক ধাঁধাওয়ালা মিনার। আর সবথেকে বড় প্রশ্ন, ওই মানচিত্র সত্যিই কি কোনো খাজানার ছিল, নাকি এমন কোনো জেলখানার যেখান থেকে কেউ ফিরে আসেনি? বাগদাদের গোলকধাঁধা মিনারের বিশাল লোহার দরজার সামনে মুল্লা নাসিরুদ্দিন আর ওনার গাধা হাঁপাচ্ছিলেন। তাদের পেছনে অন্ধকারে মোড়া ওই 6 জন খুনি। মরুভূমির বিচ্ছুদের খামোশ পায়ের আওয়াজ কাছে আসছিল। এই মিনার কোনো সাধারণ ইমারত ছিল না। এটা শতাব্দী প্রাচীন ইঁট আর পাথরের এক এমন কাঠামো ছিল যার ব্যাপারে বলা হতো যে এর স্থপতি একে বানানোর সময় নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। এতে সিঁড়ি ছিল যা কোথাও যেত না, দরজা ছিল যা দেওয়ালে খুলত, আর জানালা ছিল যা পাতালে দর্শন করাত। ভেতরে চলো বন্ধু, মুল্লা গাধাটিকে ধাক্কা দিয়ে বললেন। বাইরে মদ দাঁড়িয়ে আছে, ভেতরে হয়তো শুধু পাগলামি আছে, আর পাগলামি সামলানো আমার পুরনো কাজ। কোনো রকমে গাধা ভেতরে ঢুকল আর মুল্লা ভারী দরজা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু জংধরা কবজাগুলো নড়তে মানা করে দিল। তিনি তাড়াতাড়ি একটা বড় পাথর দরজার আড়ালে লাগিয়ে দিলেন যাতে ওটা এখন আটকে থাকে, আর তারপর অন্ধকার বারান্দার দিকে দৌড়ালেন। মিনারের ভেতরের হাওয়া ঠান্ডা আর নোনা ধরা ছিল। এখানকার দেওয়ালে অদ্ভুত সব আকৃতি ছিল। কোথাও চোখ তৈরি ছিল যা আপনার দিকে তাকিয়ে আছে বলে মনে হতো, তো কোথাও মুখ তৈরি ছিল যা চিৎকার করছে বলে মনে হতো। মুল্লার কাছে আলোর কোনো উপায় ছিল না, শুধু ওই ঘুলগুলিগুলো ছাড়া, যেখান দিয়ে চাঁদের কিরণ চুইয়ে চুইয়ে আসছিল আর মেঝেতে জেব্রার মতো ডোরাকাটা দাগ বানাচ্ছিল। মুল্লা এখনও প্রথম তলার পেঁচানো সিঁড়িতেই চড়েছিলেন যে নিচে প্রধান দরজায় এক হালকা খুট শব্দ হল। বিচ্ছুরা এসে গিয়েছিল। তারা দরজা ভাঙা বা শোরগোল করায় বিশ্বাস করত না। তারা সাপের মতো বুকে হাঁটত আর বিচ্ছুর মতো হুল ফপাত। মুল্লা গাধার কানে ফিসফিসালেন, একদম আওয়াজ না। যদি তুই ডাকার চেষ্টা করিস তবে কসম আমার, আমি তোকে এখানেই ছেড়ে নিজে গাধা হয়ে যাব যাতে ওরা আমাকে চিনতে না পারে। গাধা, যে হয়তো বিপদ শোকতে মোল্লার চেয়েও তেজ ছিল, নিজের ল্যাজ গুটিয়ে নিল আর বেড়ালের মতো নিঃশব্দে চলতে লাগল। এখন মোল্লার হাতে ওই রহস্যময় মানচিত্রটি ছিল যা ওই তামার পাত্রের বালি অথবা সময়ের ছাই থেকে বেরিয়েছিল। মোল্লা এক ঘুলঘুলির নিচে দাঁড়িয়ে ওই মানচিত্রটি দেখার ফায়সালা করলেন। যদি এটা আসলেই কোনো খাজানার মানচিত্র হয় অথবা বাইরে বেরোনোর রাস্তা বলে দেয়, তবে একে বোঝা জরুরি ছিল। চাঁদের আলোয় ওই কাগজ হলুদ আর খুব পুরনো মনে হচ্ছিল। ওতে আড়াআড়ি তেরছা ললার টানা ছিল। কিছু অদ্ভুত নিশানা তৈরি ছিল। এক জায়গায় চাঁদ তৈরি ছিল, এক জায়গায় পাহাড়, আর এক জায়গায় বালতির মতো কিছু। আর কাগজের সবথেকে নিচে এক লাল রঙের শাহী মোহর বা রেড সিল লাগানো ছিল। ওই মোহরের ওপর একটা খুব বিশেষ নিশানা ছিল, একটা পাগড়ি যার ওপরে 3টে তারা তৈরি ছিল। মোল্লা কপালে হাত দিলেন। পাগড়ি আর 3টে তারা, এটা নিশ্চয়ই সুলেমান বাদশার শাহী পাগড়ির রাজ আছে। মোল্লা বিড়বিড়িয়ে বললেন, শুনেছি যে ওই পাগড়ি পরলে জিনেরা তার গোলাম হয়ে যায়, তো এই বিচ্ছু আর ওই আলজারিন এরই পেছনে পাগল হয়েছে। কিন্তু মোল্লার কাছে মানচিত্রে লেখা কিছু অঙ্ক বা নম্বর বোঝা যাচ্ছিল না। কাগজের এক কোণে লেখা ছিল 421। মোল্লার মাথা দ্রুত চলল। 421, মোল্লা ভাবলেন। এর মানে হল 4 কদম সোজা, 2 কদম বাঁয়ে আর 1 লাফ। হ্যাঁ, এটাই গোলকধাঁধা থেকে বেরোনোর কোড। এটাই সেই ফ্যাক্ট যা পঞ্চম ভাগে খুলবে। আসলে সেই শাহী মোহর বাগদাদের মাশহুর ধোপা করিম পাগড়িওয়ালার দোকানের লোগো ছিল। আর 421 কোনো জাদুকরি কোড নয়, বরং কাপড়ের সংখ্যা ছিল। 4টে পায়জামা, 2টো কুর্তা, একটা তোয়ালে, আর ওই মানচিত্রটি আসলে করিমের হারিয়ে যাওয়া বিল ছিল যা ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিল। কিন্তু এখন মোল্লা আর খুনিরা একে কায়নাতের সবথেকে বড় রাজ বলে মানছিল। তখনই নিচ থেকে এক শোঁ শোঁ শব্দ এলো। একটা ছোট খঞ্জর মোল্লার কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে দেওয়ালে বিঁধে গেল। মোল্লার বিশ্লেষণ ধরাই রয়ে গেল। কোড পরে সমাধান করব, আগে যান বাঁচাই। মোল্লা গাধাকে নিয়ে ওপরের দিকে দৌড়ালেন। মিনারের সিঁড়িগুলো এক ভ্রমজাল ছিল। মোল্লা দ্রুত চড়ছিলেন, কিন্তু ওনার মনে হচ্ছিল যে তিনি ওখানেই দাঁড়িয়ে আছেন। এটা একটা গোলাকার র্যাম্প ছিল যা কখনো শেষ হতো না। বিচ্ছু খুনিদের এবার দেখা যেতে লাগল। তারা কালো ছায়ার মতো দেওয়ালে হামাগুড়ি দিচ্ছিল। তাদের চেহারায় মুখোশ ছিল, শুধু তাদের ক্রূর চোখগুলো চমকাচ্ছিল। মোল্লা এক এমন কক্ষে পৌঁছালেন যেখানে চারদিকে মানুষের সমান দর্পণ অর্থাৎ আয়না লাগানো ছিল। এগুলো পুরনো তামার দর্পণ ছিল, যাতে প্রতিবিম্ব ঘোলাটে আর ডরানো লাগত। মোল্লা দেখলেন ওনার শত শত প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আর ওনার পেছনে শত শত খুনি দেখা যাচ্ছে। আরে বাপরে, পুরো ফৌজ চলে এলো। মোল্লা ঘাবড়ে গেলেন। কিন্তু তারপর তিনি দেখলেন যে আসল খুনি মাত্র 3 জনই, যারা ঘরে দাখিল হয়েছে। বাকি সব প্রতিবিম্ব। মোল্লার মাথার বাতি জ্বলে উঠল।
এই দর্পণ কক্ষ ওনার ঢাল হতে পারত। মোল্লা গাধাকে এক বড় দর্পণের পেছনে লুকিয়ে দিলেন, নিজে এক থামের আড়ালে গেলেন। খুনিরা ধীরে ধীরে আগে বাড়ছিল, তাদের খোলা তলোয়ার দর্পণগুলোতে চমকাচ্ছিল। তারা ভ্রমিত ছিল, তারা বুঝতে পারছিল না যে আসল মোল্লা কোনটা আর প্রতিবিম্ব কোনটা। মোল্লা নিজের পকেট থেকে একটা মুদ্রা বের করলেন আর ওটা ঘরের অন্য কোণে ছুঁড়ে দিলেন। খনক শব্দ প্রতিধ্বনিত হল। খুনিরা সঙ্গে সঙ্গে ওই দিকে ঘুরে নিজেদের খঞ্জর ছুড়ল। খটাক, ছন, একটা দর্পণ ভেঙে চুরমার হয়ে গেল। ধরকে, ও ওখানেই আছে, এক্ষুনি ফিসফিসালো। তারা ওই ভাঙা দর্পণের দিকে ঝাঁপিয়ে পড়ল। মোল্লা এই সুযোগেরই অপেক্ষা করছিলেন। তিনি দবে পাও নিজের চটি হাতে নিয়ে গাধার সঙ্গে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন। যতক্ষণ খুনিরা বুঝল যে তারা নিজেদেরই পারছাইয়ের ওপর হামলা করেছে, মোল্লা ততক্ষণে পরবর্তী তলায় ছিলেন। কিন্তু এই মিনার এত সহজে হার মানার মতো ছিল না। পরের তলায় মেঝে গায়েব ছিল। হ্যাঁ, সিঁড়ি শেষ হয়ে গিয়েছিল আর সামনে এক গভীর খাদ ছিল, যার ওপারে অন্য দিকের বারান্দা ছিল। মাঝখানে শুধু একটা কাঠের তক্তা রাখা ছিল, যা এতটাই পচা ছিল যে ইঁদুর চললেও ভেঙে যায়। মোল্লা দাঁড়িয়ে গেলেন। নিচে অন্ধকার খাদ, যার কোনো অন্ত দেখা যাচ্ছিল না। পেছনে খুনিরা আসছিল। এখন কি করা যায়? মোল্লা গাধার দিকে দেখলেন। বন্ধু, তুই কি উঠতে পারিস? গাধা নিচে দেখল আর জোরসে মাথা নাড়ল। না। তখনই মোল্লার নজর দেওয়ালের ঝোলানো এক পুরনো রশির ওপর পড়ল। এটা হয়তো ঘণ্টা বাজানোর রশি ছিল। মোল্লা ওটা টানলেন। ঘণ্টা তো বাজল না, কিন্তু উপর ছাদ থেকে ধুলোর এক মেঘ নামল আর সঙ্গে এক ভারী ঝাড়লণ্ঠন একটু নিচে নেমে এলো। মোল্লার মাথায় আরেক খোরাফাতি আইডিয়া এলো। পেছনে কদমের আওয়াজ তেজ হয়ে গেল। খুনিরা দর্পণ কক্ষ থেকে বাইরে চলে এসেছে। শোনো, মোল্লা গাধাকে বললেন, তোকে অ্যাক্টিং করতে হবে। তুই এখানেই দাঁড়িয়ে থাক আর এমনভাবে চিল্লা যেন তুই পড়ে যাচ্ছিস। গাধা মোল্লাকে এমনভাবে দেখল যেন বলতে চাইছে, পাগল নাকি? কিন্তু মোল্লা নিজেই জোরসে চিল্লাতে শুরু করলেন, আহ, আমি পড়ে যাচ্ছি, বাঁচাও, আহা হা হা হা। আর তিনি এক বড় পাথর খাদে ছুঁড়ে দিলেন। পাথরের পড়ার শব্দ অনেকক্ষণ পর এলো। মোল্লা আর গাধা সঙ্গে সঙ্গে এক অন্ধকার কোণে এক ভাঙা থামের পেছনে লুকিয়ে পড়লেন। খুনিরা দৌড়ে এলো। তারা দেখল রাস্তা বন্ধ, কাঠের তক্তা ভাঙা, যা মোল্লা লাথি মেরে আরও ভেঙে দিয়েছিলেন, আর নিচ থেকে পাথর পড়ার শব্দ এসেছে। খুনিদের সর্দার, যার চোখের পাশে এক গভীর ঘায়ের চিহ্ন ছিল, কিনারে দাঁড়িয়ে নিচে উকি দিল। মূর্খ ফকির, জলদবাজিতে নিজের জান হারালো। মানচিত্রও তার সঙ্গে চলে গেল। দ্বিতীয় খুনি বলল, সর্দার, আমাদের নিচে গিয়ে দেখতে হবে। যদি মানচিত্র পাওয়া যায় তবে ঠিক আছে, না হলে আমাদের জ্যান্ত ছাড়বে না। রাস্তা লম্বা, সর্দার বলল, আমাদের রশির দরকার হবে। তারা রশি বের করতে ব্যস্ত হয়ে গেল। মোল্লা, যিনি মাত্র 5 কদম দূরে অন্ধকারে শ্বাস আটকে দাঁড়িয়েছিলেন, জানতেন যে এই নাটক বেশিক্ষণ চলবে না। যেমনই তারা নিচে যাবে আর লাশ পাবে না, তারা বুঝে যাবে। মোল্লা ইশারা করলেন। তারা ধীরে ধীরে একদম দেওয়ালের সঙ্গে লেপটে আবার সেই সিঁড়ির দিকে সরলেন যেখান থেকে তারা এসেছিলেন। কিন্তু নিচে যাওয়া বিপদ ছিল, কারণ ওখান থেকে আরও খুনি আসতে পারত। তো মোল্লা দেখলেন, যেখানে ঝাড়লণ্ঠন ঝোলানো ছিল সেখানে উপরে যাওয়ার জন্য একটা ছোট্ট সার্ভিস সিঁড়ি ছিল, রক্ষণাবেক্ষণের জন্য বানানো সিঁড়ি। তারা ওই সরু সিঁড়িতে চড়ে গেলেন। এই সিঁড়ি মিনারের সবথেকে উপরের ছাদ, যাকে হাওয়া মহল বলা হতো, তার দিকে যেত। ছাদে পৌঁছে ঠান্ডা হাওয়ার ঝাপটা মোল্লাকে স্বাগত জানালো। এখান থেকে পুরো বাগদাদ দেখা যাচ্ছিল। হাজার হাজার মশাল টিমটিম করছিল। কিন্তু মোল্লার নিসর্গের প্রতি কোনো আগ্রহ ছিল না। তিনি ফেঁসে গেছিলেন। ছাদের চারদিকে কোনো দেওয়াল ছিল না, শুধু খোলা জায়গা আর নিচে মৌত। মোল্লা ছাদের মাঝখানে বানানো এক গম্বুজের কাছে বসে পড়লেন। তিনি আবার ওই মানচিত্রটি বের করলেন। চাঁদের আলো এখন তেজ ছিল। 4-2-1, মোল্লা আবার আওড়ালেন। পাগড়ি, 3টে তারা। হঠাৎ মোল্লার নজর বাগদাদের বাজারের ওই অংশের উপর পড়ল, যা মিনারের ঠিক সামনে ছিল। ওখানে দূরে এক বড় ইমারতের ছাদে 3টে লাল লণ্ঠন জ্বলছিল, আর ওই ইমারতের গম্বুজের আকার একদম সেই পাগড়ির মতো ছিল, যা মানচিত্রের মোহরে তৈরি ছিল। মোল্লার বুক জোরসে ধক করে উঠল। আরে, এই মানচিত্র কোনো পুরনো দলিল নয়, এটা তো ইশারা। ওই মোহর, ওই ইমারত সব নিজেদের মধ্যে যুক্ত। এর মানে খাজানা বা ওই রাজ ওই পাগড়িওয়ালা ইমারতে আছে। মোল্লা এখনও ভুল বোঝাবুঝির শিকার ছিলেন। ওই ইমারত আসলে বাগদাদের শাহী হামাম আর কাপড় কাঁচার ঘাট ছিল, আর 3টে লাল লণ্ঠন এটা বোঝানোর জন্য ছিল যে চুল্লি গরম আছে। কিন্তু সংযোগ এমন ছিল যে মানচিত্রের ড্রয়িং হাকিকতের সঙ্গে মিলে যাচ্ছিল। আমাকে ওখানে যেতে হবে, মোল্লা স্থির করলেন। কিন্তু কিভাবে? আমি তো আর পাখি নই। তখনই ছাদের দরজা জোরসে খুলল।
সর্দার আর তার 5 সাথী ওখানে এসে ধমকালো। তারা জেনে গিয়েছিল যে মুল্লা নিচা পড়েনি। খেল খতম মুল্লা। সর্দার নিজের তলোয়ার বের করতে করতে বলল, এবার আর কোনো চাল চলবে না। মানচিত্র আমাদের দিয়ে দাও আর এক সহজ মৌদ মরো, না হলে আমরা তোমার ছাল ছাড়িয়ে ওটা দিয়ে মানচিত্র বানাবো। মুল্লা উঠে দাঁড়ালেন। তিনি পিছিয়ে গেলেন একদম ছাদের কিনারা পর্যন্ত। নিচে 1000 ফুটের গভীরতা। থামো। মুল্লা হাত ওঠালেন। অন্য হাতে মানচিত্র নাড়াতে নাড়াতে বললেন, যদি এক কদমও আগে বাড়াও তবে আমি এই মানচিত্রকে হাওয়ায় উড়িয়ে দেব। বাগদাদের হাওয়া একে কোথায় নিয়ে যাবে কেউ জানে না। তারপর খুঁজতে থেকো নিজের সারা জীবন। সর্দার দাঁড়িয়ে গেল। মানচিত্র কিমতি ছিল। ঠিক আছে, সে বলল, আমরা তোমাকে যেতে দেব। মানচিত্র রেখে দাও আর চলে যাও। আমার তোমাদের ওপর ভরসা নেই। মুল্লা বললেন, তোমাদের চোখে ধোঁকা আছে। তবে কি চাও? সর্দার বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল। সত্যি, মুল্লা বললেন, আমাকে বলো, আসলে এই কাগজের টুকরোতে এমন কি আছে যার জন্য তোমরা কাতলে আম মাচাচ্ছ? এই পাগড়ি, এই অঙ্ক, এগুলোর কি মানে? সর্দার হাসল। তুমি না জেনেই মরতে চাও। ঠিক আছে, এটা সুলেমানের অন্তিম ওসিয়াতনামা। এই মানচিত্র ওই জায়গার যেখানে তিনি জিনদের আংটি লুকিয়েছিলেন। ওই মোহর আধ্যাত্মিক গুরুর নিশানি, আর ওই অঙ্কগুলো সেই তিজোরির কোড যা কেউ খুলতে পারেনি। মুল্লার মুখ খোলা রয়ে গেল। ধোপার বিল এখন ওসিয়াতনামা হয়ে গিয়েছিল। ভুল বোঝাবুঝির এই স্তর তো মুল্লার কল্পনার বাইরে ছিল। কিন্তু যদি তারা একে এত কিমতি মানে, তবে মুল্লা এর ফায়দা তুলতে পারেন। ও, তো এই ব্যাপার। মুল্লা গম্ভীরভাবে মাথা নাড়লেন। আমিও এটাই ভেবেছিলাম। কিন্তু সর্দার, তুমি একটা কথা জানো না। এই মানচিত্র পড়ার জন্য এক বিশেষ চশমা চাই, যা শুধু আমার কাছে আছে। আমাকে ছাড়া এই কাগজ রদ্দি। সর্দার এক কদম আগে বাড়ল। তবে আমরা তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব, জ্যান্ত। মুল্লা ঘিরে গিয়েছিলেন। গাধা ডরের চোটে ছাদে বসে পড়েছিল। মুল্লা চারদিকে দেখলেন। মিনারের ছাদে মেরামতের জন্য কিছু রশি আর একটা বড় চরকি পুলি লাগানো ছিল, যা দিয়ে মালপত্র উপরে টানা হতো। রশির এক মাথা নিচে জমি পর্যন্ত যাচ্ছিল, আর অন্য মাথা এক ভারী পাথরের সঙ্গে বাঁধা ছিল। মুল্লা চুপি চুপি নিজের পকেট থেকে ছুরি বের করলেন আর রশির ওই অংশ কাটতে শুরু করলেন যা পাথরটিকে ধরে রেখেছিল। ফয়সালা করো মুল্লা, সর্দার কাছে আসতে আসতে বলল। ফয়সালা হয়ে গিয়েছে, মুল্লা চিৎকার করলেন। তিনি রশি কেটে দিলেন। ধড়াম! ভারী পাথর অন্যদিকে পড়ল। তার ওজন এত বেশি ছিল যে চরকি দ্রুত ঘুরল, আর রশির অন্য মাথা যা নিচে ঝুলছিল তা উপরের দিকে টানল। মুল্লা এত ক্ষিপ্রতায় ওই উপরে আসা রশির হুকটিকে ধরে নিলেন আর গাধার জিনে ফাঁসিয়ে দিলেন। ধরে থাকিস বন্ধু! মুল্লা গাধাকে ধাক্কা দিলেন আর নিজও তার লেজ ধরে ঝুলে পড়লেন। পাথরের পড়ার কারণে গাধার মুল্লা এক ঝটকায় হাওয়ায় উড়ে গেলেন আর মিনারের অন্য পাশে ঝুলতে লাগলেন। এটা একটা কাজ চালানো লিফট হয়ে গিয়েছিল। খুনিরা দেখতে রয়ে গেল। মুল্লার গাধা হাওয়ায় ভাসতে ভাসতে মিনার থেকে দূরে পাশের আরেক ছাদের দিকে যাচ্ছিলেন। তীর চালাও! সর্দার চিৎকার করল। তীর শাঁ শাঁ করে বেরোল। একটা তীর মুল্লার পাগড়ি ছুঁয়ে বেরিয়ে গেল। দ্বিতীয়টা গাধার জিনে লাগল। কিন্তু কিসমত মুল্লার সঙ্গে ছিল। তারা পাশের ইমারতের ছাদে ধড়াম করে পড়লেন। গাধা মুল্লার উপরে পড়ল। আহ, আমার পাঁজর! মুল্লা কোকিয়ে উঠলেন। ব্যাটা কম খাওয়া কর। তারা সুরক্ষিত ছিলেন, কিন্তু শুধু কিছু মুহূর্তের জন্য। খুনিরা মিনার থেকে নেমে তাদের পিছু অবশ্যই নেবে, আর এখন তারা জানত যে মুল্লা কোথায় যাচ্ছেন, ওই পাগড়িওয়ালা ইমারতের দিকে। মুল্লা দ্রুত মানচিত্র চেক করলেন। ওটা এখন ওনার মুঠোই ছিল, কিন্তু একটু ছিঁড়ে গিয়েছিল। ছেঁড়া অংশ সেটাই ছিল যেখানে 4-2-1 লেখা ছিল। এখন ওই অংশ গায়েব ছিল। আরে না! মুল্লা মাথা চাপড়ালেন। কোড হারিয়ে গেল। যাই হোক, এখন ভাবার সময় নেই। মুল্লার গাধা ছাদগুলোর ওপর দিয়ে দৌড়াতে লাগলেন। বাগদাদের ছাদগুলো একে অপরের খুব কাছে ছিল, তাই লাফিয়ে যাওয়া সহজ ছিল। দৌড়াতে দৌড়াতে মুল্লা ওই ইমারতের কাছে পৌঁছে গেলেন, যার গম্বুজে 3টে লাল লণ্ঠন ছিল। যেমনই তিনি ওখানে পৌঁছালেন, ওনার নিচ থেকে শোরগোল শোনা গেল। এ ওখানে আছে, ছাদে! এটা খুনিরা ছিল না, এটা জব্বার আর তার পুরো গ্যাং ছিল। তারা মুল্লাকে খুঁজে নিয়েছিল। আর অন্যদিক থেকে ছায়ার সওদাগর আলজারিনো নিজের কিছু ভাড়াটে সৈনিকের সঙ্গে আসছিল, আর কাসিম রদ্দিওয়ালার সিপাহীরাও। পুরো বাগদাদ মুল্লার পেছনে ছিল। মুল্লা ইমারতের ছাদে ফেসে গিয়েছিলেন। নিচে 3টে আলাদা আলাদা দল ছিল, আর তারা সবাই একে অপরকে মারার জন্য তৈরি ছিল। কিন্তু তাদের প্রধান লক্ষ্য মুল্লা ছিলেন। মুল্লা ইমারতের ভেতরে যাওয়ার ফয়সালা করলেন। তিনি এক ঘুলঘুলি দিয়ে ভেতরে ঝাঁপ দিলেন। ভেতরের দৃশ্য দেখে মুল্লা অবাক হয়ে গেলেন। এটা কোনো প্রাসাদ বা খাজানা কক্ষ ছিল না। এখানে চারদিকে ভাঁপ উঠছিল, বড় বড় কড়াই ফুটছিল, আর শত শত সাদা কাপড় রশিতে শুকোচ্ছিল। এটা তো ধোপাঘাট! মুল্লা অবাক হয়ে বললেন। কিন্তু এর আগে তিনি কিছু বুঝতেন। এক ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল। কে ওখানে?
এত রাতে আমার কাপড় নোংরা করতে কে এসেছে? ভাপের মাঝখান থেকে এক বিশালাকায় মানুষ বাইরে বেরোল। তার শরীর পলোয়ানদের মতো ছিল, কিন্তু সে একটা ধোপার অ্যাপ্রন পরেছিল। আর সবথেকে বিশেষ ব্যাপার, সে সেই পাগড়ি পরেছিল যা মানচিত্রের মোহরে তৈরি ছিল। এটা করিম পাগড়িওয়ালা ছিল, বাগদাদের শাহী ধোপা আর গুজব অনুযায়ী শহরের সবথেকে বড় পলোয়ান। মোল্লা স্বস্তির শ্বাস নিলেন। ভাই, আমাকে বাঁচিয়ে নাও, বাইরে পুরো শহর আমার জানের পিয়াসী। করিম মোল্লাকে ভালো করে দেখল। জানের পিয়াসী? কেন? তুমি কি চুরি করেছ? মোল্লা ওই মানচিত্র আগে বাড়ালেন। তারা বলে এটা সুলেমানের ওসিয়াতনামা। করিম মানচিত্র হাতে নিল। সে নিজের চোখ ছোট করল, ওটাকে উল্টে পাল্টে দেখল, আর তারপর তার চেহারায় এক অদ্ভুত ভাব এলো। রাগ না অবাক হওয়া? ওসিয়তনামা! করিম গর্জে ওঠা গলায় বলল। এটা ওসিয়তনামা নয় বেকুফ, এটা আমার গত মাসের শাহী বিল, যা হারিয়ে গিয়েছিল। খলিফার 40টা রেশমি জব্বার হিসাব আছে এতে। আমার মনে হয়েছিল এটা হাওয়ায় উড়ে গিয়েছে, আর তুমি একে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। মোল্লা থতমত খেয়ে গেলেন। কি বিল? কিন্তু ওই অঙ্ক 4-2-1। 4টে জব্বা, 2টো পায়জামা, একটা পাগড়ি। করিম চিৎকার করল। আর ওই লাল মোহর আমার দোকানের নিশানি। মোল্লার মাথা ঘুরতে লাগল। সব দৌড়াদৌড়ি, জানের বিপদ, জাদুকরি পাত্র, বিচ্ছু খুনিদের সর্দার, সব একটা ধোপার বিলের জন্য। কিন্তু তখনই ছাদ ভেঙে পড়ল। জব্বার, আলজারিনের এক সিপাহী আর বিচ্ছু খুনিদের সর্দার 3 জনে একসঙ্গে ভেতরে এসে পড়ল। তারা 3 জনেই অস্ত্রে সজ্জিত ছিল। তারা করিম আর মুল্লাকে ঘিরে নিল। মানচিত্র আমাদের দিয়ে দাও, জব্বার চিৎকার করল। সুলেমানের রাজ আমাদের, খুনি বলল। করিম ধোপা, যার নিজের ঘুম নষ্ট হওয়ার আর বিল ফেরত পাওয়ার খুশি বা রাগ দুই ছিল, সে নিজের আস্তিন গুটিয়ে নিল। সুলেমানের রাজ! করিম এক বিশাল কাঠের ডান্ডা, যা কাপড় কাচার কাজে লাগে, তা উঠিয়ে নিল। আমি তোমাদের বলছি রাজ কি? রাজ এই যে তোমরা সবাই আমার হামামে বিনা অনুমতিতে ঢোকার ভুল করেছ, আর এবার তোমাদের ধোলাই হবে, একদম শাহী কাপড়ের মতো। পরিস্থিতি এখন আরও বিচিত্র হয়ে গিয়েছিল। একদিকে বাগদাদের সবথেকে বিপজ্জনক অপরাধী, অন্যদিকে এক ফকির আর তার গাধা, আর মাঝখানে এক রাগে ভরা বিশালাকায় ধোপা, যে নিজের বিল রক্ষা করছিল। মুল্লা নাসিরুদ্দিন ধীরে ধীরে পিছিয়ে গেলেন এক বড় কাপড়ের স্তূপের পেছনে। মারো একে, জব্বার আদেশ দিল। কিন্তু করিম একাই তাদের উপর ভারী পড়ছিল। সে কাপড়গুলোকে হাওয়ায় ঘুরিয়ে তাদের ফাঁসাচ্ছিল আর ডান্ডা দিয়ে তাদের ধোলাই করছিল। ভাপ আর সাবানের বুদবুদের মধ্যে এক কমিক লড়াই শুরু হয়ে গেল। মুল্লা দেখলেন যে এই বিশৃঙ্খলার মধ্যে মানচিত্র, মানে বিল, করিমের হাত থেকে ছুটে এক নর্দমায় পড়ে, যা সরাসরি নদীর দিকে যায়। ও না! মুল্লা চিৎকার করলেন। সত্যি বয়ে যাচ্ছে! মুল্লা নর্দমার দিকে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। যেমনই ওই কাগজ জলে ভিজল, তার ওপরের কালি ছড়াতে লাগল, আর ওই ছড়ানো কালির নিচ থেকে আর একটা মানচিত্র ফুটে উঠতে লাগল। হ্যাঁ, করিম যে কাগজের ওপর বিল বানিয়েছিল, তার রদ্দি কাগজ ছিল না। ওটা বাস্তবে এক পুরনো পার্চমেন্ট ছিল, যা সে সস্তা ভেবে ব্যবহার করে ফেলেছিল। জল ওপরের সস্তা কালি ধুয়ে দিল, আর নিচের চিরস্থায়ী কালি দেখা যেতে লাগল। মুল্লা ভেজা কাগজ উঠালেন। এবার ওতে পায়জামা আর কুর্তা লেখা ছিল না। এবার ওতে এক আসল মানচিত্র তৈরি ছিল, আর ওই মানচিত্রের মাঝখানে সময়ের পাত্রের ছবি তৈরি ছিল। মুল্লার চোখ ছানা বড়া হয়ে গেল। ইয়া খোদা, মিথ্যে আবার সত্যি হয়ে গেল! এটা সত্যি সত্যিই খাজানার মানচিত্র। কিন্তু মোল্লা এটা দেখতে পেতেন তার আগেই এক মজবুত হাত ওনার কবজি ধরে নিল। মোল্লা ঘুরে দেখলেন, ধোঁয়া আর ভাপের মাঝখান থেকে এক বুড়ো কুচকানো চামড়ার মুখ ওনার দিকে তাকিয়ে আছে। এ অন্য কেউ নয়, বরং সেই ভিখারি ছিল যার থেকে মুল্লা গল্পের শুরুতে অনেক আগে বাগদাদের দরজায় জল চেয়েছিলেন। ওই ভিখারির চোখে এখন ভিখ নেই, বরং হুকুমত ছিল। সে মুল্লার কানে বলল, ওই বিল নকল ছিল মোল্লা, কিন্তু যেই কাগজের উপর ওটা লেখা হয়েছিল, ওটা আমি করিমের দোকানে ছেড়ে এসেছিলাম, যাতে ওটা সঠিক হাত পর্যন্ত পৌঁছয়। আর ওই হাত তোমার। এবার চলো, এর আগে যে আসল মালিক জেগে যায়। মুল্লা কেঁপে উঠলেন। এই পুরো খেলা কি অন্য কেউ রচনা করেছিল? আর ওই পাত্রে কি সত্যি সত্যি এমন কিছু আছে যা দুনিয়া বদলে দিতে পারে? বাগদাদের শাহী ধোবাঘাটের ভেতরে ভাপের মেঘ কোনো জাদুকরী কুয়াশার মতো ছেয়েছিল। চারদিকে ছপ আর তলোয়ারের খটখট প্রতিধ্বনিত হচ্ছিল। মুল্লা নাসিরুদ্দিন, যার প্রাণ ওনার গলায় আটকে গিয়েছিল, ওই রহস্যময় বুড়ো ভিখারির কবজায় ছিলেন। ওই ভিখারির ধরা লোহার মতো শক্ত ছিল, যা ওনার জীর্ণ শরীরের সঙ্গে একদম মিলছিল না। আসল মালিক!
মোল্লা তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলেন, যখন ওনার অন্য হাতের চেটয় ওই ভেজা মানচিত্রটি চিপকে ছিল, তুমি কি ওই পাত্রের মালিক নাই মানচিত্রের? বুড়োর চোখে এক এমন চমক ছিল যা পাগলামি আর পরম জ্ঞানের মাঝখানের রেখায় টেকেছিল। সে নিজের মুখোশ একটু নিচে নামালো, তার দাড়ি খিচুড়ি রঙের ছিল, আর চেহারা এক গভীর খায়ের নিশানি ছিল। আমি না পাত্রের মালিক, না মানচিত্রের। বুড়ো নিজের আওয়াজ গোলমালের মধ্যেও স্পষ্ট রেখে বলল, আমি গুজবের মালিক। আমার নাম জাফর, যাকে দুনিয়া মিথ্যের বাদশা বলে। আমি বাগদাদের বাজারে এই গুজব উড়িয়েছিলাম যে এক গেঁয়ো ফকির তুমি এক এমন পাত্র নিয়ে আসছে যা তকদির বদলে দিতে পারে। মোল্লার মুখ খোলাই রয়ে গেল। তুমি? কিন্তু কেন? আর ওই মানচিত্র, ওই পাত্র, ওগুলোতে কি আছে? জাফর হাসল, এক শুকনো খড়খড়ে হাসি। মানুষের আসল রূপ জানার জন্য মোল্লা। যখন আলজারিন, কাশিম, এই সব গিদ্ধর, আমি দেখতে চেয়েছিলাম যে একটা খালি পাত্র আর একটা রদ্দি কাগজের টুকরোর জন্য এরা কত দূর নামতে পারে। আর তুমি আমার আশার থেকেও ভালো অভিনয় করেছ। তখনই এক জোরালো ধামাকা হলো। করিম পাগড়িওয়ালা শাহিদ হোপা এক ভিজে চাদরকে চাবুকের মতো ঘুরিয়ে মরুভূমির বিচ্ছুদলের সর্দারের মুখে মারল। ভিজে কাপড়ের মার কোনো চাবুকের থেকে কম হয় না। সর্দার টালমাটাল হয়ে সাবান জলের মেঝের উপর পড়ল আর পিছলে সোজা এক ফুটান্ত কড়াইয়ের দিকে গেল। গনিমত যে সে কড়াইয়ে ধাক্কা খেয়ে থেমে গেল, না হলে সে সেদ্ধ বিচ্ছু হয়ে যেত। আমার মানচিত্র ছাড়ো আর নিজের জান বাঁচাও, জব্বার চিৎকার করল, যে এখন করিমের অন্য দিক থেকে মুল্লার দিকে তেড়ে আসছিল। মুল্লা জাফরের হাত ঝটকে দিলেন। তোমার খেলা খুব মহার্ঘ পড়ছে জাফর, দেখো ওরা সবাই আমাকে মারতে আসছে। মুল্লা ওই ভেজা মানচিত্র ওঠালেন। জলের কারণে ওপরের কালি, ধোপার বিল, ধুয়ে গিয়ে ওপরের গুপ্ত কালি এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। মুল্লা ভালো করে দেখলেন, ওতে আঁকামাকা ললাট, কিছু গোল চক্কর আর এক বড় এক্স তৈরি ছিল। এটা খাজানা, মুল্লা চিৎকার করলেন যাতে সবাই শুনতে পায়। তিনি কাগজ হাওয়ায় নাড়ালেন। আসল খাজানার মানচিত্র বেরিয়ে এসেছে, সুলেমানের গুপ্ত তহখানা। এটা শোনামাত্রই লড়াই এক মুহূর্তের জন্য থেমে গেল। লোভ ক্রোধের থেকে বড় হয়। জব্বার, আলজারিন, বিচ্ছুখুনি আর এমনকি করিম ধোপাও থেমে গেল। সবার নজর ওই ভেজা কাগজের ওপর ছিল। আমাকে দিয়ে দাও, আলজারিন বলল। তার নীল পাথর এখন আরও তেজ চমকাচ্ছিল, হয়তো ধোপাঘাটের রাসায়নিকের কারণে, যেমনটা মোল্লা পরে ভেবেছিলেন। ছায়ার সদাগরই একে পড়তে পারে। না, মোল্লা বললেন। তিনি এক বড় পাথরের ওয়াশিং ব্লকের ওপর চড়ে বসলেন। এই মানচিত্র ভেজা, যদি একে কোনো অপবিত্র হাত ছোঁয়ে তবে কালি উড়ে যাবে। একে শুধু সেই পড়তে পারে যার কাছে পবিত্র দৃষ্টি আছে, অর্থাৎ আমি। মোল্লা জানবুঝে সময় নেওয়ার জন্য নাটক করলেন। তিনি মানচিত্রটিকে উল্টে পাল্টে দেখলেন। সত্যি তো এই ছিল যে মোল্লা নিজেই বুঝতে পারছিলেন না যে ওটা কি। ওটা কোনো ইমারতের মানচিত্র মনে হচ্ছিল, যাতে অনেক পাইপ আর নর্দমা তৈরি ছিল। তখনই মোল্লার নজর মানচিত্রের কোণে লেখা এক ছোট শব্দের উপর পড়ল। এটা প্রাচীন আরবিতে লেখা ছিল, বাইত উল খালায় শাহী। মোল্লার মাথা স্তব্ধ হয়ে গেল। বাইত উল খালা, এর মানে হয় শৌচালয়। মোল্লাকে এক জোরালো হাসি থামানোর জন্য নিজের ঠোঁট কামড়াতে হলো। এটা কোনো খাজানার মানচিত্র ছিল না, এটা শাহী শৌচালয় আর নর্দমা ব্যবস্থার ব্লুপ্রিন্ট বা কাঠামো ছিল। শত শত বছর আগেই যখন প্রাসাদ তৈরি হচ্ছিল, তখন কোনো স্থপতি এই মানচিত্র বানিয়েছিলেন যাতে নোংরা জল সঠিক উপায়ে বাইরে বেরোয়। আর জাফর বা কিসমত একে এক রহস্যময় দলিল বানিয়ে দিয়েছিল। জব্বার নিজের তলোয়ারের ডগা মোল্লার দিকে করল। কি লেখা আছে ওতে? বল বুড়ো, না হলে এখনই তোর জিপ টেনে নেব। মোল্লা এক গভীর শ্বাস নিলেন। এবার শেষ চাল খেলার সময় ছিল। তিনি নিজের চেহারায় এক পয়গম্বর সুলভ গাম্ভীর্য নিয়ে এলেন। শোনো হে বাগদাদের পথভ্রষ্ট মানুষেরা, এই মানচিত্র সেই জায়গার যেখানে মানুষ নিজের সবথেকে বড় বোঝা নামায়, যেখানে রাজা আর ফকির এক সমান হয়, যেখান থেকে বেরোনোর পর মানুষ নিজেকে হালকা অনুভব করে। ঠোকদের চোখে চমক চলে এলো। বোঝা নামানো, হালকা অনুভব করা। তাদের মনে হলো মোল্লা পাপের প্রায়শ্চিত্ত আর মোক্ষ, অথবা হয়তো সোনার ওজনের কথা বলছেন। এই মানচিত্র সোজা পাতাল লোকের দ্বার পর্যন্ত যায়, কিন্তু ওখানে যাওয়ার জন্য আমাদের ওই সময়ের পাত্রের দরকার হবে, কারণ ওটাই চাবি। সবার নজর এখন ওই ভাঙা তামার পাত্রের ওপর গেল, যা আলজারিনের কাছে ছিল। ওটা থেকে এখনও বালি পড়ছিল। ওটাকে এখানে আনো, আর সবাই পেছনে হটো। যদি কেউ চালাকি করো, তবে আমি এই মানচিত্রকে এই সাবান জলেই ধুয়ে দেব, আর রাজ চিরদিনের মুছে যাবে। আলজারিন সম্মোহিতর মতো আগে বাড়ল, আর পাত্র মোল্লাকে দিয়ে দিল। মোল্লা পাত্র হাতে নিলেন। ওটা হালকা হালকা গুনগুন করছিল। মোল্লা জানতেন যে ভেতরের পোকা বা ভ্রমর এখন নিজের স্বাধীনতার জন্য ব্যাকুল। এবার, মোল্লা বললেন,
সত্যি স্বীকার করার সময় এসে গিয়েছে। এই পাত্রের ভেতরে সময়ের জিন আছে। আমি তাকে আজাদ করব। সে আমাদের মানচিত্রে দেখানো জায়গা পর্যন্ত নিয়ে যাবে। পরিবেশে উত্তেজনা এতটাই গভীর ছিল যে ছুরি দিয়ে কাটা যেত। করিম ধোপাও নিজের ডান্ডা নিচে করে কৌতূহল নিয়ে দেখছিল। মুল্লা পাত্রের ভাঙা সিলের ওপর নিজের আঙুল রাখলেন। ইয়া খোদা, আমাকে রক্ষা করো, মুল্লা বিড়বিড় করলেন আর জোরসে ঢাকনা টেনে দিলেন। ভিন 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 পাত্র খুলতেই ধোঁয়া বা জিনের জায়গায় এক কালো রঙের আঙুলের সমান বড় গোবরে পোকা ডাং বিটল শাঁ শাঁ করে বাইরে বেরোলো। ওই পোকা যা এত ঘণ্টা ভেতরে বন্দি ছিল আর গরমে পাগল হচ্ছিল, সোজা গুলির গতিতে উড়ল। আর সে কোথায় গেল? সে সোজা আলজারিনের কপালে লাগানো ওই চমকানো নীল পাথরের সঙ্গে ধাক্কা খেল। হয়তো পোকাটির ওই আলো পছন্দ হয়েছিল, অথবা হয়তো পাথরে কোনো চুম্বকীয় টান ছিল। টং! পোকা পাথরে লাগল, আর তারপর চক্কর খেয়ে জব্বারের খোলা নাকের ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগল। আহ, সরাও একে, সরাও! জব্বার পাগলের মতো নিজের নাক পিটতে লাগল। সে পিছিয়ে গেল আর সাবানে পিছলে গেল। ধরাম! সে সোজা ওই বড় কড়াইতে গিয়ে পড়ল যাতে নীল ইন্ডিগো গোলা ছিল। নিস্তব্ধতা ছেয়ে গেল। জিন, খাজানা, ভবিষ্যৎ, ওখানে শুধু এক নারাজ পোকা আর নদীর বালি ছিল। আলজারিন, যার জাদুকরী নীল পাথর এখন পোকার হামলায় মাটিতে পড়ে গিয়েছিল, হক্কাবাক্কা হয়ে গেল। সে পাত্রের ভেতর উকি দিল। খালি, শুধু সামান্য বালি আর পচা ডিমের দুর্গন্ধ। ধোকা! আলজারিন চিৎকার করল। এতে কোনো জিন নেই, এটা শুধু একটা পোকা ছিল। তুমি আমাদের পোকার পেছনে দৌড়ালে। মুল্লা নাসিরুদ্দিন, যিনি এখন ওয়াশিং ব্লকের ওপর দাঁড়িয়েছিলেন, জোরসে হাসলেন। ওনার হাসিতে জয়ের শব্দ ছিল। আরে মূর্খরা, এটাই তো জাদু। তোমরা নিজেদের জীবন একটা পোকামার বালির পেছনে বরবাদ করছো। এই পাত্র খালি, যেমন তোমাদের সবার বুদ্ধি খালি। আর ওই গুনগুনানি, ওটা তোমাদের লোভের শোরগোল ছিল যা তোমরা শুনতে পাচ্ছিলে। আর ওই মানচিত্র? বিচ্ছু দলের সর্দার যে এখন উঠে দাঁড়িয়েছিল, রাগে বলল, ওই সুলেমানের রাজ? মুল্লা ওই মানচিত্র ওনার দিকে ছুড়ে দিলেন। নাও, পড়ে নাও। মুল্লা বললেন, এটা শাহী পায়খানার মানচিত্র। যাও, খুঁজে নাও তোমাদের খাজানা ওখানে। হয়তো ওখানে তোমরা সেটাই পাবে যার যোগ্য তোমরা। গোবর! সর্দার মানচিত্র ধরল। সে ওটা দেখল। তার আরবি ভালো ছিল। সে পড়ল, প্রধান নিকাশি নল 4, উপনল 2, নর্দমা 1। সেই 4-2-1 কোড। সর্দারের মুখ শরমে আর রাগে লাল হয়ে গেল। তারা পুরো রাত এক নর্দমার মানচিত্রের জন্য জানবাজি লাগিয়ে দিয়েছিল। এবার ভিড়ের রাগ মুল্লার দিকে ঘুরল। মারো একে! জব্বার, যে এখন উপর থেকে নিচ পর্যন্ত নীল হয়ে এক নীল জিনের মতো লাগছিল, কড়াই থেকে বেরোতে বেরোতে চিৎকার করল, ও আমাদের মাকড়সা বানিয়েছে, একে টুকরো টুকরো করে দাও। মুল্লা জানতেন যে দর্শনশাস্ত্রের পাঠ দেওয়ার সময় শেষ হয়েছে, এখন পালানোর সময়। মুল্লা নিজের পকেট থেকে সাবানের এক বড় টুকরো বের করলেন, যা তিনি করিমের দোকান থেকে চুপি চুপি উঠিয়েছিলেন। তিনি ওটাকে পাশের কড়াইতে ছুড়ে দিলেন, যাতে ফুটন্ত জল ছিল। ভাঁপ আর ফেনার এক আগ্নেয়গিরি ফেটে পড়ল। পুরো ঘর সাদা ফেনায় ভরে গেল। দৃশ্যমানতা শূন্য হয়ে গেল। গাধা মিয়া, চলো! মুল্লা শীষ দিলেন। উনার বিশ্বস্ত গাধা, যে এক কোণে কাপড় চিবোচ্ছিল, আওয়াজ শুনেই নড়ে চড়ে বসল। মুল্লা গাধার পিঠে লাফ দিয়ে চড়লেন। ধরো, পালাচ্ছে! আওয়াজ আসছিল, কিন্তু ফেনায় সবাই একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। জব্বার আলজারিনের সঙ্গে ধাক্কা খেল। বিচ্ছু সর্দার করিম ধোবার সঙ্গে ভেড়ে গেল। করিম রাগে সবাইকে ধোলাই করতে শুরু করে দিল। মুল্লা গাধাকে পেছনে দরজার দিকে ঘোগালেন, কিন্তু ওখানে জাফর দাঁড়িয়েছিল, সেই বুড়ো ভিখারি, যেই সব শুরু করেছিল। সে কি রাস্তা আটকাবে? জাফর হাসল। সে মুল্লার জন্য দরজা খুলে দিল। যাও মুল্লা, জাফর বলল। বাগদাদের এক আয়নার দরকার ছিল, আর তুমি আজ তাদের সেটা দেখিয়ে দিলে। কিন্তু মনে রেখো, এই শহর ভোলে না। মুল্লা নিজের পাগড়ি ঠিক করলেন। শুক্রিয়া মিথ্যের বাদশা, কিন্তু পরের বার গুজব ওড়াবে তো ওতে বিরিয়ানির উল্লেখ অবশ্যই করো, খিদে খুব লাগে। মুল্লার গাধা বাইরে বেরিয়ে গেলেন। সকালের প্রথম কিরণ বাগদাদের মিনারগুলোকে চুম্বন করছিল। ঠান্ডা হাওয়া বইছিল। পেছনে ধোপাঘাটে এখনও চিৎকার চেঁচামেচি চলছিল। আমার চোখে সাবান চলে গিয়েছে, এটা আমার পা, ছাড়ো একে, মানচিত্র নর্দমায় পড়ে গিয়েছে। মুল্লা নাসিরুদ্দিন নিরাপদ দূরত্বে পৌঁছে নিজের গতি ধীর করলেন। তিনি নিজে থলে হাতড়ালেন। পাত্র তো গেল, মানচিত্রও গেল, কিন্তু মুল্লা নিজের পকেট থেকে কিছু একটা বের করলেন। এটা সেই নীল পাথরটা ছিল যা আলজারিনের ছিল। যখন ফেনা উড়েছিল, তখন মুল্লা হাতের কায়দা দেখিয়ে দিয়েছিলেন। মুল্লা পাথরটিকে সূর্যের আলোয় দেখলেন। ওটা শুধু কাঁচের একটা টুকরো ছিল, যার পেছনে জোনাকির প্রলেপ লাগানো ছিল। কোনো জাদু নয়, শুধু বিজ্ঞান। মুল্লা গাধাকে বললেন, বেকার জিনিস, কিন্তু গ্রামের বাচ্চাদের দেখানোর কাজে আসবে। তিনি ওটা আবার পকেটে রেখে দিলেন। তারা বাগদাদের প্রধান দরজা দিয়ে বাইরে বেরোচ্ছিলেন। শহরের শোরগোল এখন পেছনে পড়ে গিয়েছিল। মরুভূমির নিস্তব্ধতা তাদের স্বাগত জানাচ্ছিল।
মুল্লা পেছনে ফিরে দেখলেন বাগদাদ গল্পের শহর, ঠগদের শহর। চলো বেটা, মুল্লা গাধার ঘাড়ে চাপড় দিলেন। আমরা ওদের বেকুব বানাইনি, ওরা আগে থেকেই বেকুব ছিল। আমরা তো শুধু ওদের চেহারা দেখালাম, আর বদলে আমরা কি পেলাম? এক ভালো গল্প, শাহী খাবার, আর গাধার এক নিখরচায় ধোলাই। সওদা খারাপ ছিল না। গাধা ডেকে উঠে সম্মতি জানাল। তারা দুজনেই মরুভূমির দিগন্তের দিকে আগে বাড়লেন, নিজেদের পরবর্তী গন্তব্যের সন্ধানে, যেখানে হয়তো আর কোনো জাদুকরী পাত্র বা খাজানার মানচিত্র তাদের অপেক্ষা করছে। কারণ যতক্ষণ দুনিয়াতে লোভ আছে, ততক্ষণ মুল্লা নাসিরুদ্দিনের ব্যবসা কখনো মন্দা হবে না। আর এইভাবে মুল্লা নাসিরুদ্দিন বাগদাদের সবথেকে বড় ঠগদের একটা পোকা আর নর্দমার মানচিত্রের জন্যে নিজেদের মধ্যে লড়াইয়ে লাগিয়ে দিলেন। তিনি প্রমাণ করে দিলেন যে সবথেকে বড় জাদু হল বুদ্ধি, আর সবথেকে বড় খাজানা সন্তোষ। ওই পাত্র খালি ছিল, কিন্তু ওটা সবার আসল রূপ ভরে দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল মুল্লা নাসিরুদ্দিনের বাগদাদ যাত্রার রোমাঞ্চকর আর মজাদার দাস্তান। আপনারা দেখলেন কিভাবে লোভ মানুষকে অন্ধ করে দেয়, সে খুনি ডাকু জব্বার হোক, রহস্যময় আলজেরিন হোক বা শাহী খুনিরা। সবাই এক খালি পাত্র আর একটা টয়লেটের মানচিত্রকে নিজেদের ভাগ্য মেনে নিল। মুল্লা নাসিরুদ্দিনের গল্পগুলো আমাদের শুধু হাসায় না, বরং এক গভীর শিক্ষাও দেয়। যেমনটা মুল্লা বললেন, দুনিয়াতে জিনিস তেমন হয় না যেমনটা দেখায়, বরং তেমন হয় যেমনটা আমাদের লোভ আমাদের দেখায়। যদি আপনাদের মুল্লার এই উপস্থিত বুদ্ধি আর বাগদাদের ঠগদের এই দুর্গতি পছন্দ হয়ে থাকে, তাহলে এই গল্পটি নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আপনাদের কি মনে হয়, মুল্লা কি ওই নীল পাথরটা নিজের কাছে রেখে ঠিক করেছেন, না ওটা ফেলে দেওয়া উচিত ছিল? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। এরকমই আরও মজাদার, জ্ঞানবর্ধক আর রোমাঞ্চকর গল্পের জন্যে এখনই সাবস্ক্রাইব করুন, আর ঘন্টার বোতামটি টিপতে ভুলবেন না, যাতে মুল্লা নাসিরুদ্দিনের পরবর্তী কারনামা আপনি মিস না করেন। নিচে দেওয়া লাইক বোতামটি অবশ্যই টিপুন, এতে আমরা জানতে পারি যে আপনি এই রকম আরও গল্প শুনতে চান। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, হুঁশিয়ার থাকুন, আর লোভের পাত্র থেকে দূরে থাকুন।